তো আজকে আমরা শুরু করব মুঘল শাসনের শেষ পর্ব। আগের একটা পার্ট আমরা আলোচনা অলরেডি করেছি, এখন আমরা এই শেষ পর্ব আলোচনা করব। তো পাঠ্যসূচির মধ্যে দেখো কি বলছে, জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, ঔরঙ্গজেব, হ্যাঁ, ঔরঙ্গজেবের সাম্রাজ্য বিস্তার নীতি কেমন ছিল, শিবাজি সম্পর্কে আছে, তারপরে আছে ঔরঙ্গজেবের সাথে মারাঠাদের বিরোধ কি হচ্ছে, মারাঠা প্রশাসনিক এককগুলো কি, মানে কি ধরনের ব্যবস্থাগুলো ছিল, মৌর্য সাম্রাজ্যের পতন এবং মৌর্য সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে ঔরঙ্গজেবের ভূমিকাটা কি ছিল সেই সম্পর্কে আলোচনা। এরপরে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের যখন মৃত্যু হচ্ছে, তার পরবর্তী যে শাসকগুলো ছিল দুর্বল, সেই শাসকগুলো সম্পর্কে আমরা কিছু পড়ব। আর অষ্টাদশ শতকের প্রথমার্ধে যে সাম্রাজ্যের যে সংকট দেখা দিয়েছিল এবং সেই সংকট থেকেই যে উদ্ভূত হয়েছিল আঞ্চলিক শক্তি, যাদের মধ্যে বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ প্রথম দিকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তো সেই সম্পর্কে মূলত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখো, প্রথম যে অংশটা নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হলো জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর কি বলছে, 1605 খ্রিস্টাব্দ থেকে 1627 খ্রিস্টাব্দ, এই যে সময়কাল, এই ছিল হচ্ছে জাহাঙ্গীরের সময়কাল। তার পরিচয় যদি আমরা দিই প্রথম, তাহলে কি বলা হচ্ছে, তার পিতা কে ছিলেন, পিতা ছিলেন আকবর। আর কি, মাতার নাম ছিল মরিয়াম উস জামান। ঠিক আছে, মরিয়াম উস জামান বা হরকাবাই। কি নাম? হরকাবাই, মরিয়াম উস জামান বা হরকাবাই। তো চলো নেক্সট চলে আসি, তার প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম ছিল সেলিম। তাহলে এর প্রকৃত নাম কি ছিল? সেলিম। সিংহাসনে আরোহণ করেছে, সিংহাসনে আরোহণের টাইমিংটা কবে? আগে আমরা হেডিংয়ে পড়েছি, 1605 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করার পর তিনি নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে মুঘল সিংহাসনে আরোহণ করেছে। তাহলে এইটুকুর মধ্যে আমরা কি দেখলাম, 1605 খ্রিস্টাব্দ থেকে 1627 খ্রিস্টাব্দ, এই যে সময়কাল, মূলত এই সময়কালটাই জাহাঙ্গীরের রাজত্বকাল। তার পরিচয়ের মধ্যে তার বাবার নাম আকবর, সে সবাই জানে, আর মায়ের নামটা কিন্তু মোটামুটি অজানা। তো মরিয়াম উস জামান বা উজ্জামানিও অনেক সময় বলা হয়। আর অপর আর একটা নাম কি আছে? হরকা বাই। এই কোশ্চেন একটা আসে যে জাহাঙ্গীরের নাম সেলিম, এই নামটা কার? 4টা অপশন দিয়ে দিবে, এর মধ্যে যেটা ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলে সেটা হলো জাহাঙ্গীর আর শাহজাহানের সাথেও সেলিমকে অনেক সময় লাগিয়ে দেওয়া হয়। তো এটা একটা ভুল জিনিস, তো সেই জন্য এটা আমি উল্লেখ করলাম আর কি, সেলিম। তো সেলিম কার নাম? সেলিম হচ্ছে জাহাঙ্গীরের নাম। ঠিক আছে, তো সিংহাসনে আরোহণ করেছে কবে? 1605 খ্রিস্টাব্দে। তখন সিংহাসনে বসার সময় একটা নীতি প্রচলিত ছিল আগে, যে সিংহাসনে যখনই বসবে তখন একটা নতুন তার উপাধি নেওয়া হবে বা নামকরণ করা হবে। তো সেই রকমই একটা নামকরণ কিন্তু এখানে দেখতে পাচ্ছি, নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। তাহলে সেলিমের নাম পরিবর্তন হয়ে কি নাম হলো? জাহাঙ্গীর নাম হলো। ঠিক আছে, এবং বাদশাহ গাজী উপাধি ধারণ করে মুঘল সিংহাসনে কিন্তু তিনি বসলেন। নেক্সট আমরা কি দেখব, যে সিংহাসনে তো বসলো, সিংহাসনে বসার পর এই যে জায়গাটা দেখো, এই ম্যাপটার মধ্যে আমরা কি দেখার চেষ্টা করছি, যে জাহাঙ্গীর যখন সিংহাসনে বসছে তখন কিন্তু তার এই রাজ্যটা এতটা পর্যন্ত কিন্তু বিস্তার অলরেডি হয়েছে। দেখো এরকমভাবে এই জায়গাটা কিন্তু জাহাঙ্গীরের সময় বিস্তার লাভ করেছে। ঠিক আছে, এর পরবর্তীতে আরেকটু হয়। তো এই জায়গাটা হলো জাহাঙ্গীরের মোটামুটি সময়কালের জায়গা। তো এখানে দেখা যাচ্ছে তার সিংহাসনে বসার সময় কিছু বিদ্রোহ, 1006 খ্রিস্টাব্দ, এখানে হাজারটা লেখা আছে কিন্তু এটা হবে 1606 হবে। ঠিক আছে, এটার জায়গাটা একটু ভুল হয়ে আছে, 1606। তো এই পুত্র, কার পুত্র? নাকি জাহাঙ্গীরের পুত্র। তার বড় ছেলের নাম ছিল হচ্ছে খসরু। ঠিক আছে, খসরু একে লাহোরে কিন্তু বিদ্রোহী হলে তিনি দমন করেন, এই লাহোরে চলে গেছিল আর কি। এর জিনিসটা কি, যে সিংহাসনে যখন বসছে তখন একটা ইন্টারেস্টিং গল্প আছে, যে যেহেতু আমরা কি জানি, জাহাঙ্গীর তো সবসময় এই মদ্যপান করেই একদম ঢোল হয়ে পড়ে থাকতো, তাই তো, রাজকার্য করার মতো ক্ষমতা তার তেমন ছিল না বলেই তারা সমসাময়িক যে গ্রন্থ সেখান থেকে জানা যায়। তো বিষয়টা দাঁড়াচ্ছে যে এই খসরুর একটা পরিচয় আছে। খসরুর পরিচয়টা কি? খসরু হচ্ছে মানসিংহ, যে ছিল আকবরের বিশ্বস্ত অনুচর মানসিংহ, বা আকবরের একজন বিশ্বস্ত সেনাপতি মানসিংহ। তো এই মানসিংহের কিন্তু ভাগ্নে ছিল হচ্ছে এই খসরু। যেহেতু এই জাহাঙ্গীর খুব একটা ভালো প্রশাসক হবে না, এই জিনিসটা এরা ভেবেছে, তো সেই কারণে তারা চাইছিল যে খসরুকে সিংহাসনে বসাবে। গেল।
তো এবার খসরুকে সিংহাসনে বসানোর পেছনে কয়েকজনের নাম আমরা জানতে পারছি। 1 নম্বরে চলে আসছে মানসিংহ, ঠিক আছে। 2 নম্বরে খান ই জাহান বা খান ই খানান যে ছিলেন, খান ই খানান, আব্দুর রহিম খান ই খানান, মানসিংহ। আর 3 নম্বরের যে নামটা আমরা দেখতে পাচ্ছি, 3 নম্বরের নাম হচ্ছে ওই কি বলা হচ্ছে, আকবরের বন্ধু, ছোটবেলার বন্ধু, যে আবুল ফজল। তো এই 3 জন, আবুল ফজল, খান ই খানান, আর এদিকে হচ্ছে চলে আসছে মানসিংহ। এরা 3 জনের যে গ্রুপ, এই 3 জনের গ্রুপ এরা কি করেছিল, এই খসরুকে সিংহাসনে বসানোর জন্য কনভিন্স করেছে। কাকে? আকবরকে। তো আকবরও মোটামুটি কনভিন্সের দিকে যাচ্ছে। তো এই রকম অবস্থাতে দেখা যাচ্ছে কি, তিনি অর্থাৎ আর একটা দল তৈরি করেছে জাহাঙ্গীর। সেই যে দল, সেই দলের মধ্যে ছিল আসফ খাঁ। এই আসফ খাঁর পরিচয়টা কি? আসফ খাঁর পরিচয় কিন্তু নূরজাহানের আবার দাদা। তো যাই হোক, এই আসফ খাঁ নর্মাল একটা সৈন্য ছিল, কিন্তু এই দলের মধ্যে চলে আসলো। তারপরে মির্জা আজিজ কোকা এরকম বলে আরেকজন ছিল, মহাবত খাঁ, ঠিক আছে। মহাবত খাঁ পরবর্তীতে যার সাথে বিদ্রোহ মানে হয়েছিল আর কি। তো এই মহাবত খাঁ এরা কিন্তু কাকে সাহায্য করেছিল? জাহাঙ্গীরকে সাহায্য করেছিল সিংহাসনে বসার ক্ষেত্রে। মানে মেন যদি দুটো লোকের কথা বলি, তাহলে একটা হচ্ছে মহাবত খাঁ আর আরেকটা হচ্ছে এই আসফ খাঁ। এরা দুজন কিন্তু সাহায্য করেছিল জাহাঙ্গীরকে সিংহাসনে বসার ক্ষেত্রে। তো যাই হোক, তো সেই সময় দেখা যাচ্ছে খসরুকে তো এই গ্রুপটা সিংহাসনে বসার জন্য একটা ভালো সুযোগ করে দিচ্ছে। তো সেই সময় দেখা যাচ্ছে যে জাহাঙ্গীর কিন্তু এই বিভিন্নভাবে তাদের ওপর কিভাবে চড়াও হওয়া যায় তার একটা প্ল্যানিং বা পরিকল্পনা করতে থাকে। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 1606 খ্রিস্টাব্দে যখন আকবরের মৃত্যু হচ্ছে, তার পরবর্তীতে খসরুকে বিতরণ করা হচ্ছে। খসরু আর কি পালিয়ে যাচ্ছে ওখান থেকে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আবুল ফজলকে হত্যা করা হয়েছে বীর সিং বুন্দেলার মাধ্যমে, জাহাঙ্গীর হত্যা করেছিলেন। তো এরকম একটা অবস্থা। সেই সময় আমরা দেখতে পাই যে খসরু পালিয়ে চলে যাচ্ছে কোথায়? লাহোরে। লাহোরে কোথায়? শিখ যে গুরু তার কাছে, ঠিক আছে, শিখ গুরুর কাছে। তখন শিখ গুরু কে ছিলেন? পঞ্চম শিখ গুরু অর্জুন তখন ছিলেন। তো যাই হোক, তখন সেখানে চলে যাচ্ছে লাহোরে খসরু। তো বিদ্রোহী হলে তখন তাকে দমন করেন। তো খসরু যখন চলে যায় তখন শিখদেরকে বলা হয় সম্রাটের তরফ থেকে যে একে ফেরত দিতে, কিন্তু তারা ফেরত দেয়নি। পরবর্তীতে আমরা দেখতেই পাচ্ছি যে পঞ্চম শিখ গুরু অর্জুনকে কিন্তু হত্যা করে সেই কারণে পরবর্তীতে জাহাঙ্গীর। তো যাই হোক, এটা একটা সমস্যা আর কি। 1 নম্বর বলা হচ্ছে 12 ভূঁইয়াদের বিদ্রোহ। যখন জাহাঙ্গীর সিংহাসনে বসলো তখন বাংলাতে 12 ভূঁইয়া, 12 জন বিশিষ্ট জমিদার যেটাকে বলা হয়, ঠিক আছে, এরকম ছিল, 12 ভূঁইয়া বলা হতো তাদেরকে। তো এই 12 ভূঁইয়াদের বিদ্রোহকে কিন্তু দমন করেছিল জাহাঙ্গীর, দমন করেছিলেন। যদি বলা হয় 12 ভূঁইয়াদেরকে, বাংলার 12 ভূঁইয়াদের দমন কে করেছিলেন? ঈশা খাঁ, মুসা খাঁ, চাঁদ রায়, প্রতাপাদিত্য, এরা ছিল হচ্ছে 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম বিভিন্ন নেতা। তো এদেরকে, এই 12 ভূঁইয়াদেরকে জাহাঙ্গীর দমন করেছিলেন। আর কি সমস্যা হয়েছিল? মেবারের রানা অমর সিংহ বশ্যতা স্বীকার করেছিল, মেবারের রানা অমর সিংহ। এই অমর সিংহর পরিচয় কি? অমর সিংহর পরিচয় হচ্ছে রানা প্রতাপ যে ছিল মেবারের, সেই মেবারের রানা প্রতাপের পুত্র হচ্ছে অমর সিংহ। রানা প্রতাপ তো সারা জীবন আকবর ওই মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেই গেল, কিন্তু তার যে পুত্র অমর সিংহ তিনি কিন্তু বশ্যতা স্বীকার করেছিল। কার? নাকি এই জাহাঙ্গীরের, ঠিক আছে। তো পরবর্তীতে চলে আসো 3 নাম্বার আর কি, শাসনকালের অন্তিম পর্যায়ে অর্থাৎ শেষের দিকে, জাহাঙ্গীরের শেষের দিকটাতে কি বলা হচ্ছে? তৎকালীন কূটনৈতিক পরামর্শদাতা নূরজাহানের সহায়তায় মহাবত খাঁর বিদ্রোহ দমন করেছিল। এখানে শেষের দিকে মহাবত খাঁর বিদ্রোহ কিন্তু দমন করেছিল। এই যে মহাবত খাঁ, এই নামটা আমি একটু আগেই বলেছি। মহাবত খাঁর পরিচয়টা কি? যে জাহাঙ্গীরের সিংহাসন লাভের ক্ষেত্রে যে সব থেকে বেশি ভূমিকা পালন করেছে তিনি কিন্তু ছিলেন মহাবত খাঁ। পরবর্তীতে মহাবত খাঁ দেখতে পাচ্ছে আমি কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, তো এই বিদ্রোহী হয়ে উঠেছিল, বা মহাবত খাঁকে সম্রাটের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রকারী হিসেবে এরকম আইডেন্টিফাই করানোর একটা ব্যবস্থা করা হয়েছিল। বা বলা হচ্ছিল যেমন নূরজাহানের হাতে যখন ক্ষমতাটা চলে আসে, তো নূরজাহান তখন মহাবত খাঁর ক্ষমতা কমানোর জন্য জাহাঙ্গীরের কাছে মহাবত খাঁর নামে উল্টাপাল্টা অনেক কথা বলতো। তো এই কারণে দেখা যাচ্ছে যে সম্রাট কিন্তু বিরাগভাজন হয় মহাবত খাঁর। তখন মহাবত খাঁ দক্ষিণ ভারতের যে জয়লাভ করেছিল তার হিসাবগুলো দিতে বলে। তো সাধারণভাবেই এতদিনের বন্ধু ওর একটা গায়ে লাগে। তো
তো এই নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। তো সেই কারণে মহাবত খাঁ কী করেছিল, বিদ্রোহ করেছিল। তো এই বিদ্রোহটা কিন্তু দমন করতে পেরেছিল পরবর্তীতে এই জাহাঙ্গীর। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তার সময়ের কোন কোন বিদ্রোহগুলো হয়েছিল। নেক্সট দেখো, কান্দাহার ক্ষমতাচ্যুত হচ্ছে। কান্দাহার জায়গাটা কোথায়? এই জায়গাটাতে আছে কান্দাহার, ঠিক আছে। তো এই কান্দাহার এই যে জায়গাটা, এই জায়গাটা কেমন? এই জায়গাটা ছিল হচ্ছে মেনলি বৈদেশিক আক্রমণ হওয়ার একটা জায়গা। তো এই জায়গাটাকে যদি স্ট্রংভাবে রাখা যায় তাহলে কি হচ্ছে, ভারতবর্ষ প্রোটেক্টেড বহিরাগত শত্রুর হাত থেকে। তো সমস্যাটা দাঁড়াচ্ছে এই কান্দাহার 1622 খ্রিস্টাব্দে কান্দাহার মোগলদের হস্তচ্যুত হাত থেকে চলে যায়। কারা এটা ফিরিয়ে নিয়েছিল? এটা কার কাছ থেকে? শাহ আব্বাস, ইরানের শাহ আব্বাস কান্দাহার পুনরুদ্ধার করে। কান্দাহারটা আগে কাদের ছিল? ইরানের শাহ আব্বাসের ছিল। তো সেটা মুঘলরা দখল করে নিয়েছিল, কান্দাহারটা মুঘলদের আন্ডারে চলে এসেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এই 1622 খ্রিস্টাব্দে, এবার প্রশ্নটা হচ্ছে কান্দাহারটা কেন মুঘলদের হস্তচ্যুত হলো? তার কারণ দেখা যাচ্ছে 1622 খ্রিস্টাব্দে অর্থাৎ জাহাঙ্গীরের শেষের দিকের সময়টাতে তার যে পুত্র অর্থাৎ শাহজাহান, এই সময় তার মেজ ছেলে শাহজাহান, তারপরে শাহজাহান ছিল, শাহরিয়ার ছিল, হ্যাঁ, এদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে ক্ষমতাকে কেন্দ্র করে বা সিংহাসনকে কেন্দ্র করে। তো বিষয়টা দাঁড়াচ্ছে যে দিল্লির কাছে সবাই থাকতে চাইছে। তো শাহজাহান দেখতে পাচ্ছে যে আমি যদি দিল্লি ছেড়ে আমি যদি কান্দাহারে যাই তাহলে কী হবে, এখান থেকে যদি আমি কান্দাহারে যাই তাহলে দিল্লির সিংহাসনটা ফাঁকা হয়ে গেল। আর দিল্লির সিংহাসনটা ফাঁকা হলে এখানটাতে শাহরিয়ারকে সিংহাসনে বসিয়ে দিতে পারে। শাহরিয়ারের পরিচয়টা কি? শাহরিয়ার শাহজাহানের আর এক ভাই, এবং নূরজাহান যে ছিল, নূরজাহানের কন্যা, আগের পক্ষের যে কন্যা লাডলি বেগম, এই লাডলি বেগমের সাথে শাহরিয়ারের বিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো হাতে রাজনৈতিক ক্ষমতাটা যেন থাকে সেই কারণে কিন্তু এর সাথে এই বিয়ের ব্যবস্থাটা করেছিল নূরজাহান। তো এবার যদি এরকম সিস্টেমটা হয় তাহলে কি দাঁড়াচ্ছে কি, যে শাহজাহানের হাত থেকে ক্ষমতা চলে যাবে। তো যদি কান্দাহার এইখানে আসে কান্দাহারের কাছে তাহলে কি হবে, তাহলে দেখা যাচ্ছে যে কান্দাহার উদ্ধার করতে আসলো, অপরদিকে দিল্লিটা রাজা চেঞ্জ হয়ে গেল, তাহলে তো লস। তো সেই কারণে এখানে কিন্তু অবাধ্য হয়ে, ঠিক আছে, শাহজাহান কিন্তু অবাধ্য হয়েছিল, হয়ে কিন্তু ও কান্দাহার আর আক্রমণ রক্ষা করতে আসেনি, দিল্লিতেই বসেছিল। সেই কারণে এই সুযোগ নিয়ে শাহ আব্বাস এই কান্দাহারটাকে কিন্তু দখল করে নিয়েছিল। তো কান্দাহার ক্ষমতাচ্যুত হচ্ছে কবে, এটা একদম মনে রাখবে, 1622 খ্রিস্টাব্দে। সেই সময় পারস্যের সম্রাট কে ছিলেন? শাহ আব্বাস। পারস্য বা ইরান একই, শাহ আব্বাস গেল। এবার চলে আসি ওই গুরু অর্জুনের যেটার কথা আগে ছিল। তো 1606 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে আশ্রয়দানের অপরাধে অভিযুক্ত গুরু অর্জুনকে তিনি হত্যা করেছিলেন। জাহাঙ্গীর গুরু অর্জুনকে হত্যা করেছিলেন কবে? 1606 খ্রিস্টাব্দে। এবার আমরা দেখব যে জাহাঙ্গীরের সময়ের গুরুত্বপূর্ণ কিছু কার্যাবলী, জাহাঙ্গীর কী কাজ করেছে। দেখো, জনগণের দ্বারা, তার বাবা যেমন এত ভালো একজন মানুষ ছিল, হ্যাঁ, উদার মনের মানুষ, তার কিছু মাত্রার ছাপ তো তার মধ্যে অবশ্যই পড়েছিল। তো জনগণের সুবিধার জন্য তিনি কি করেছিলেন, রাজ্যে ন্যায় শৃঙ্খল বা চেইনস অফ জাস্টিস প্রতিষ্ঠা করেছিলেন। চেইন অফ জাস্টিসটা কি, যে একটা ঘন্টা তৈরি করে বেঁধে বাঁধা থাকতো রাজদরবারে, যার এই ঘন্টার চেনটা থাকতো হচ্ছে যমুনা নদীর তীরে। সাধারণ মানুষ এই ঘন্টা ধরে টানলে এখানে কিন্তু শব্দটা হতো কোথায়, এই দরবারে। তো দরবারে তাহলে কি সাধারণ মানুষের আপিলটা কিন্তু পৌঁছাতো। না হলে আগে কি হতো, অনেকজন টাকা পয়সা ঘুষ দিতে হতো, উৎকোচ দিতে হতো, তারপরেও অনেক সময় সম্রাটের কাছে সাধারণ মানুষের কিন্তু আর্জি পৌঁছাতো না। তো সেই কারণে তিনি এই কাজটা কিন্তু করেছিলেন। তারপরে দেখো নেক্সট বলছে 12 কানুন প্রবর্তন করেছিলেন। 12খানা নিয়ম তিনি তৈরি করেছিলেন, এটা 12 কানুন বলা হচ্ছে। তার সময়ে অর্থাৎ জাহাঙ্গীরের সময় আগত বিদেশি পর্যটকদের মধ্যে কে আছে? ক্যাপ্টেন হকিন্স, কবে? 1608 থেকে 1611 খ্রিস্টাব্দে ছিল। টমাস রো, এই সময়কাল কি? 1615 থেকে 1619। ইতালীয় পর্যটক পিয়েত্রাভেল্লা, এরা কিন্তু ভারতে আসে। তাহলে কি, ক্যাপ্টেন হকিন্স, টমাস রো, পিয়েত্রাভেল্লা। নর্মাল কোশ্চেন, এই জাহাঙ্গীরের সময়কালে কোন পর্যটক এসেছিল, এটা একটা নর্মাল কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটাকে একটু টাফ করতে গেলে তখন কি দিয়ে দিবে, তখন দিবে হচ্ছে ক্যাপ্টেন হকিন্স, টমাস রো, পিয়েত্রাভেল্লা, এদের ক্রোনোলজি বলবে কে আগে কে পরে, তখন হয়ে যাবে কিন্তু সমস্যা। সব কিছু জানি তারপরে আমরা অ্যান্সার করতে পারছি না। তো সেই কারণে এখানে কিন্তু টাইমিংটা অবশ্যই দেওয়া আছে, পিয়েত্রাভেল্লা লাস্টে, সেই কারণে টাইমিংটাও নাই।
তো যাই হোক, এরকমভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো, জাহাঙ্গীরের সময়ের উল্লেখযোগ্য কিছু স্থাপত্য কীর্তি তেমন তো ছিল না। তো এই যে মহলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা, এটা হচ্ছে ইতিমাদ উদ্দৌলার একটা সমাধি। এটা কোথায় অবস্থিত? লাহোরে অবস্থিত। এই ইতিমাদ উদ্দৌলার সমাধিটা কোথায় আছে? লাহোরে আছে। ঠিক আছে। এই ইতিমাদ উদ্দৌলার পরিচয়টা কি? তিনি ছিলেন নূরজাহানের পিতা। নূরজাহানের পরিচয় কি? নূরজাহান হচ্ছে জাহাঙ্গীরের প্রিয়তমা পত্নী। ঠিক আছে। এই শালিমার বাগ বলেও আর একটা বাগ তৈরি করেছিল, মানে বাগান, সেটা 1619 খ্রিস্টাব্দে কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে। সেটা নূরজাহানের জন্য তৈরি করেছিলেন। আর ইতিমাদ উদ্দৌলার সমাধিটা লাহোরে তৈরি করা হয়েছিল। এই যে সমাধিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাদা পাথরের তৈরি। ঠিক আছে। দেখো, এটা একটু বড় করে যদি দেখাই, বড় করলে দেখো কি দাঁড়াচ্ছে? সাদা পাথর। ঠিক আছে। একদম এর মধ্যে দেখো পুরো কাজ করাগুলো, ডিজাইনগুলো দেখো। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দেখো, এখানে কিন্তু কোনো রকমের ফিগারের ছবি নাই। ঠিক আছে। মানে জীবজন্তু, মানুষ, এরকম কিছু নেই। এখানে দেখো বিভিন্ন জ্যামিতিক চিহ্ন, ফুল, এরকম জাতীয় কিন্তু ডিজাইনগুলো আছে, তাই না? এগুলো হচ্ছে ইসলামিক আর্কিটেকচারের বৈশিষ্ট্য। হিন্দু মন্দিরগুলোর মধ্যে তোমরা কি দেখবে? বিভিন্ন মূর্তি, কিন্তু এখানে কিন্তু কোনো ফিগার নাই, মূর্তি নাই। এখানে বিভিন্ন জ্যামিতিক চিহ্ন, কোরআনের বাণী, এই জাতীয় বিভিন্ন টাইপের আছে। আর এর একটা বিশেষ বৈশিষ্ট্য কি? দেখো, এখানে কালারিং কিছু জিনিস দেখতে পাচ্ছ, কালারিংগুলো, এগুলো হচ্ছে কি? এগুলো পিয়েত্রা দুরার কাজ। এই পিয়েত্রা দুরার কাজটা প্রথম ভারতবর্ষে কোথায় হয়েছিল? এই ইতিমাদ উদ্দৌলার সমাধিতেই কিন্তু হয়েছিল পিয়েত্রা দুরার কাজ। আর কি? সাদা মার্বেল পাথর। এটা দেখো, সাদা মার্বেল পাথরের কিন্তু তৈরি। তো সাদা মার্বেল পাথরের কিন্তু আর পিয়েত্রা দুরার কাজ কিন্তু এখানটাতেই, এই যে সমাধি, মানে সমাধিক্ষেত্র, সেটাতেই কিন্তু হয়েছিল। তো আশা করি মোটামুটি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট দেখো, বলা হচ্ছে কি? নূরজাহান। এই হচ্ছে নূরজাহানের ছবি, প্রিয়তমা সুন্দরী নারী, যার প্রেমে আকৃষ্ট হয়ে গেছিল একদম জাহাঙ্গীর। তো যাই হোক, নূরজাহানের কি? জাহাঙ্গীরের শের আফগান। জাহাঙ্গীর কি করেছিল? শের আফগানের পরিচয়টা কি? বর্ধমানের জাগিরদার ছিল শের আফগান। আর এই যে নূরজাহানের প্রথম স্বামী ছিল শের আফগান। মানে কথিত আছে বা বলা হয় কি, যে পিতার সুবাদে যে নূরজাহান রাজদরবারে আসতো, সেই রাজদরবারে আসার থেকেই জাহাঙ্গীরের সাথে তার পরিচয় এবং তার প্রেম প্রণয়, যাই বলা যাক, সেটা ঘটেছিল। তো ঘটনাটা যখন জানতে পারে আকবর, তো আকবর সাধারণত এই সাধারণ ঘরের মেয়ের সাথে তার রাজপুত্র ছেলের বিয়ে দেবে না, যেটা হয় আর কি। তো সেই কারণে তড়িঘড়ি শের আফগানের সাথে আকবর বিয়ের ব্যবস্থা করেছিল নূরজাহানের। তো এবার যেহেতু নূরজাহানের পিতা এই আকবরের দরবারে কাজ করে, তো সেই কারণে রাজার কথাও মেনে নিয়েছিল, কোনো সমস্যা নেই। তো এইভাবে বিয়েটা হয়। তাদের একটা কন্যা সন্তান হয়েছিল, যার নাম লাডলি বেগম। তো এই শের আফগানের সাথে নূরজাহানের বিবাহ হয়েছিল। তো এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে, বিবাহ তো হলো, তারপর যখন জাহাঙ্গীর সিংহাসনে বসলো, তখন তো পুরো পাওয়ার তার হাতে চলে আসলো। সেই সময় কি করলো? জাহাঙ্গীর শের আফগানকে হত্যা করার পর তার যে স্ত্রী, অর্থাৎ মেহেরুন্নিসা, নূরজাহানের আসল নাম কি? মেহেরুন্নিসা। এই মেহেরুন্নিসাকে বিয়ে করলো। ঠিক আছে। বিয়েটা যদি অনেকটা পরে করেছিল, তো যাই হোক, বিয়ে করলো। তারপরে তাকে পাতশা বেগম, বা যত বেগম থাকবে তাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বা বেশি মর্যাদাশালী, ওটা বলা হতো পাতশা বেগম। এই পাতশা বেগম মর্যাদা দান করা হলো করে নূরজাহান পরবর্তীকালে দেখা যাচ্ছে রাজকার্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে কিন্তু পরিণত হলো। এরকমভাবে নূরজাহান আস্তে আস্তে কন্ট্রোলার রাজবংশে, মানে এই মুঘল রাজবংশের কিন্তু সিংহাসনের পেছনের কন্ট্রোলার বা পেছনের শক্তিতে কিন্তু পরিণত হয়েছিল। তো এইভাবেই দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরের রাজত্বকালটা শেষ হলো। নেক্সট যে রাজপুত্র মুঘল দরবারের, তার নাম শাহজাহান। শাহজাহানের নামটা আমরা সব থেকে বেশি যে জানি, সেটা তাজমহলের জন্য। গ্রেট বিল্ডারও তাকে বলা হয়। তার সময় বিভিন্ন স্থাপত্য অনেক তৈরি করা হয়েছিল, সেই কারণেই তাকে গ্রেট বিল্ডার বলা হতো। তবে শাহজাহানের শেষ জীবনে যত দুঃখ ছিল, সেটা তো আমরা সবাই জানি।
তো যাই হোক, টাইমিংটা এখন বলা হচ্ছে 1628 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দ, এই সময়কালে কিন্তু শাহজাহান রাজত্ব করত। ঠিক আছে। তো দেখো, উত্তরাধিকার দ্বন্দ্ব, সবসময় জানি যে রাজারা যখন সিংহাসনে বসবে তখন তারা সিংহাসনকে নিয়ে কিন্তু লড়াই করত। লড়াই করার পর মোটামুটি একজন জিততো, তারপরে সে সিংহাসনটা গ্রহণ করত। তো সেক্ষেত্রে শাহজাহানের একটু ভালোই হয়েছিল, তার কারণ তার যে বড় ভাই খসরু, তাকে তার বাবাই হত্যা করে অন্ধ করে দিয়েছিল। চোখে একদম গরম শিক, মানে গরম শিক গরম করে চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তো এইরকমভাবে তাকে কিন্তু অন্ধ করে দেওয়া হয়েছিল। তো এভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, পরবর্তীতে খসরু মারা গেছিল। তো অর্থাৎ শাহজাহানের রাস্তাটা কিন্তু ক্লিয়ারই ছিল। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, উত্তরাধিকার দ্বন্দ্বের পর শাহজাহান 1628 খ্রিস্টাব্দে ক্ষমতাটা দখল করেছিল। ক্ষমতা দখল করলো 1628 খ্রিস্টাব্দে। কেন? তার একটা সমস্যা হয়েছিল। আসফ খাঁ যে ছিল, এই আসফ খাঁ নূরজাহানের দাদা বা ভাই। আসফ খানের যে কন্যা ছিল, তার সাথে শাহজাহানের বিয়ে হয়েছিল। তো পরবর্তীতে যখন নূরজাহান দেখতে পাচ্ছে যে তার ভাস্তির সাথে বিয়ে দেওয়ার ফলে তার নিজের ক্ষমতাটা কমে যেতে পারে, তার দাদার ক্ষমতা বেড়ে যেতে পারে, তখন তার নিজের কন্যা অর্থাৎ লাডলি বেগমের সাথে জাহাঙ্গীরের অপর পুত্র শাহরিয়ারের বিয়ে দেওয়া হয় এবং তাকে সিংহাসনে বসানোর একটা পরিকল্পনা করে। তো সিংহাসনটা হাতছাড়া হতে পারে এই ভেবে শাহজাহান কিন্তু কান্দাহার কিন্তু হাতছাড়া হয়ে গেলেও কিন্তু কান্দাহার রক্ষার জন্য কিন্তু তিনি দিল্লি ছেড়ে যায়নি, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে 1628 খ্রিস্টাব্দে সমস্ত ক্ষমতা শাহজাহানের হাতে কিন্তু চলে আসে। এখানে দেখো, রাজনৈতিক জীবনের কথা বলছে। শাহজাহান তার শাসনকালে কি কি তৈরি করেছে। এখানে দৌলতাবাদ দুর্গ, আহম্মদনগর, তারপরে হুগলি দখল। ঠিক আছে, দৌলতাবাদ দুর্গটা দখল করেছিল, তারপরে আহম্মদনগর এই জায়গাটা জয় করেছিল, হুগলি দখল করেছিল। তারপরে কি দাঁড়াচ্ছে দেখো, আহম্মদনগরটা জয় করেছিল, হুগলি দখল করেছিল। ঠিক আছে, হুগলি দখলটা কিন্তু পরীক্ষাতে আসে। কাসেম খাঁকে কিন্তু পাঠানো হয়েছিল হুগলি দখল করার সময়, পর্তুগিজদের দমন করা হয়েছিল হুগলি থেকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে নেট পরীক্ষাতে কিন্তু হুগলি দমনের ব্যাপারটা আসে, একটু ডিটেলসে পড়তে হবে। আর কি চলে আসি, গোলকুন্ডা এবং বিজাপুরের যে শাসক, সেই শাসকরা তার বশ্যতাটা স্বীকার করেছিল, গোলকুন্ডা এবং বিজাপুর। তাহলে আহম্মদনগর, গোলকুন্ডা, বিজাপুর কিন্তু শেষ হয়ে গেল। তারপরে দেখো কি বলছে, তিনি তার রাজত্বকালে পর্তুগিজ জলদস্যুদেরও দমন করেছেন। এই যে পর্তুগিজ জলদস্যুদের কথাটা যে বলা হচ্ছে, সেটা কিন্তু এই হুগলির কথাই বলা হচ্ছে। ঠিক আছে, হুগলিতে থেকে কিন্তু দমন করেছিল পর্তুগিজ দস্যুদের। এরপরে দেখো, এরপরে কি আসছে, তার উপাধি কি ছিল। উপাধির মধ্যে আবুল মুজাফফর, মোহাম্মদ শাহজাহান আর বাদশাহ গাজী। তাহলে শাহজাহানের উপাধিগুলো কি ছিল, আবুল মুজাফফর, মোহাম্মদ শাহজাহান আর বাদশাহ গাজী। এই যদি বলা হয় যে শাহজাহানের ছোটবেলায় নাম কি ছিল, জাহাঙ্গীরের তো ছিল সেলিম, তাহলে শাহজাহানের ছিল হচ্ছে খুররম। কি নাম? খুররম। ঠিক আছে, আর তার ব্যর্থতার মধ্যে কি কি ছিল, শাহজাহান 1639 খ্রিস্টাব্দে কান্দাহার জয় করলেও, কান্দাহারটা জয় করেছিল, কিন্তু 1649 খ্রিস্টাব্দে কিন্তু পারস্যর কাছে থেকে কান্দাহারটা পুনরুদ্ধার করে নেয়। গেল। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা একটু আগে কি দেখলাম, যে পারস্যের শাহ কান্দাহারটা দখল করে নিয়েছিল, পুনরায় দখল করে নিয়েছিল, কিন্তু তখন শাহজাহান কি করেছিল, যে ও ওটাকে রক্ষা করার জন্য যায়নি। কেন? তার কারণ তার সিংহাসন দখল করার একটা ব্যাপার ছিল। সিংহাসনে বসার পর তিনি কি করেছিল, 1649 খ্রিস্টাব্দে পারস্যর কাছ থেকে কান্দাহারটা পুনরায় কিন্তু উদ্ধার করে নিয়েছিল। ঠিক আছে, তো এরকম হচ্ছে ব্যাপার। তাহলে কি 1639-এ প্রথমে কান্দাহার তিনি দখল করলো, তার পরবর্তীতে কান্দাহারটা হাতছাড়া হয়ে গেল, পরবর্তীতে আবার 1649 অর্থাৎ 10 বছর পর আবার সেটা পুনরুদ্ধার কিন্তু করে নিয়েছিল। অর্থাৎ শাহজাহান দুইবার কান্দাহার কিন্তু দখল করেছিল। আমরা শাহজাহানকে কি বলি, গ্রেট বিল্ডার্স, তাই তো। মুঘলদের মধ্যে গ্রেট বিল্ডার্স যদি বলা হয়, তাহলে শাহজাহানকে বলা হয়, যে তার এগুলো স্থাপত্য ভাস্কর্যের মধ্যে উল্লেখযোগ্য কি আছে, তাজমহল। এটা দেখো তাজমহলের ছবি। তারপরে আছে লালকেল্লা, এটা লালকেল্লার ছবি, আমরা এখনও কিন্তু দেখি যে প্রধানমন্ত্রী ভাষণ দেয় লালকেল্লার ওপর থেকে। আর কি, জামা মসজিদ, শীষমহল, ময়ূর সিংহাসন। এই ময়ূর সিংহাসনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নাদির শাহ নিয়ে চলে গেছিলো, তো এরকম একটা ময়ূর সিংহাসন। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস স্থাপত্য শৈলীর মধ্যে, তাজমহল, তারপরে লালকেল্লা, জামা মসজিদ, শীষমহল, ময়ূর সিংহাসন। নেক্সট কি দাঁড়াচ্ছে, যে এই যুগের সাহিত্য সৃষ্টিগুলোর মধ্যে ছিল পাতশাহনামা, আব্দুল হামিদ লাহুরি। আব্দুল হামিদ লাহুরির পাতশাহনামা। কাফি খার লেখা হচ্ছে মুনতাখাব উল লুবাব।
এই হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ। এর মধ্যে কি হচ্ছে, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে উৎকর্ষতার কারণে এই যুগে মুঘল যুগের সুবর্ণ যুগ বলা, যদি বলা হয় কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়, তাহলে সেটা হবে শাহজাহানের সময়কালকে, শাহজাহানের যুগকে সুবর্ণ যুগ বলা হয়। কেন? এই সময়ে যেমন সাহিত্য, যেমন সংস্কৃতি প্রভৃতির ক্ষেত্রে উৎকর্ষতা দেখা দিয়েছিল। ঠিক আছে, পাতশাহনামা আব্দুল হামিদ লাহুরি আর মুনতাখাব উল লুবাব কাফি খান। এই মুনতাখাব উল লুবাব কাফি খান যে, এটা কিন্তু ঔরঙ্গজেবের সময়ের লেখাও একটা গ্রন্থ। ঠিক আছে, এটা কিন্তু এইখানে হয়ে গেছে, কিন্তু এটা মুনতাখাব উল লুবাব কাফি খান লেখা গ্রন্থ, এটা কিন্তু শাহজাহানের সময়ের না, এটা হচ্ছে ঔরঙ্গজেবের সময়ের একটা লেখা গ্রন্থ। তো যাই হোক, তারপরে চলে আসি পর্যটকদের ক্ষেত্রে কি বলছে। 1 নাম্বার, বার্নিয়ার, তাভারনিয়ার, পিটার মান্ডি আর মানুচি, এই প্রমুখ যে সমস্ত বৈদেশিক পর্যটক তারা কিন্তু এই সময় এসেছিল। আর কি, শেষ জীবন 1666 খ্রিস্টাব্দে তিনি বন্দি দশায় শাহজাহানের মৃত্যু হয়েছিল। শাহজাহান কিন্তু শেষ জীবনে তার পুত্র অর্থাৎ ঔরঙ্গজেব কিন্তু তাকে বন্দি করে রেখেছিল, বন্দি করে তারপরে সেই বন্দি দশাতেই কিন্তু তার মৃত্যু হয়েছিল। অর্থাৎ তাজমহলের পেছনে যে যমুনা নদী, যমুনা নদীর ওই পারে একটা কিলা আছে, সেই কিলাতেই তাকে রাখা হয়েছিল বন্দি করে। ঠিক আছে, তো সেখানেই কিন্তু তার মৃত্যু হয়েছিল এই বন্দি দশাতেই। এরকমভাবে শাহজাহানের জীবনের সমাপ্তি ঘটে। মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট তোমরা দেখো ঔরঙ্গজেব। ওই ঔরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট। ঔরঙ্গজেব সিংহাসনে কবে বসছে? 1658 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ, মানে 1658-তে সিংহাসনে বসে, 1707 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এই 1707 খ্রিস্টাব্দ পর্যন্তই কিন্তু মুঘল সাম্রাজ্য শক্তিশালী সাম্রাজ্য কিন্তু ছিল। তার পরবর্তীতে আস্তে আস্তে মুঘল সাম্রাজ্য কিন্তু দুর্বল হয়ে পড়ে। তো দেখা যাচ্ছে যে 1658 যে খ্রিস্টাব্দ, সেই সময় উত্তরাধিকার দ্বন্দ্ব হয়েছিল কাদের মধ্যে? তার 4 ভাই দারা, সুজা, মুরাদ এবং ঔরঙ্গজেব, এই 4 জনের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব হয়। এই উত্তরাধিকার দ্বন্দ্ব 1658 খ্রিস্টাব্দে হয়েছিল। সেই উত্তরাধিকার দ্বন্দ্বে ঔরঙ্গজেব জয়লাভ করে এবং তিনি সিংহাসনে বসেন। এইরকমভাবে দেখা যাচ্ছে যে ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের যে সিংহাসন, সেই সিংহাসনে অধিষ্ঠিত হয়। তো তিনি সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পরে যে দুর্নাম ঔরঙ্গজেবের, সেই দুর্নামটা কি? তাহলে এই দুর্নামটা হলো যে ঔরঙ্গজেব ছিলেন, যেটা বলা হয় যে ধর্মান্ধ। ঠিক আছে, গোড়া রক্ষণশীল। যে মুঘল সম্রাটদের মধ্যে যদি সব থেকে মানে গোড়া রক্ষণশীল হিসেবে যদি দুর্নাম হয়ে থাকে, তাহলে হচ্ছে সেটা ঔরঙ্গজেবের। তো যাই হোক, ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে আমরা যদি দেখি, তিনি উগ্র ধর্মান্ধ নীতি গ্রহণ করেছিলেন। তো সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে জিজিয়া কর যে প্রথমে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল, সেটা পুনরায় কিন্তু তিনি প্রবর্তন করেন। আর কি, হিন্দুদের হোলি, দেওয়ালি পালন, ধর্মমেলা, যাত্রা, সতীদাহ প্রথা, পালকি চড়া, অশ্ব আরোহণ, অস্ত্র বহন, এই যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু নিষিদ্ধ করে দেয়। এগুলো কিন্তু তার এই গোড়া রক্ষণশীলেরই একটা পরিচয়। তারপরে আর আমরা কি দেখতে পাই, তিনি নবম শিখ গুরু, কি নবম শিখ গুরু তেগ বাহাদুর, এই তেগ বাহাদুরকে কিন্তু তিনি হত্যা করেছিলেন। ঠিক আছে, নবম শিখ গুরু, এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে নবম শিখ গুরু, ঠিক আছে, এই নবম শিখ গুরু তেগ বাহাদুর তাকে কিন্তু এই হত্যা করেছে। তো নবম শিখ গুরুকে তেগ বাহাদুরকে কিন্তু হত্যা করা হয়। এখানে তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে যে সবাই এখানে ঘিরে দাঁড়িয়ে আছে, এখানে প্রহরীরা আছে, তাকে এখানে হত্যা করা হচ্ছে। ঠিক আছে, তো তার পরবর্তীতে এছাড়াও তিনি তার রাজ্যে নওরোজ পালন এবং সঙ্গীত অনুষ্ঠান নিষিদ্ধ করেছিলেন। বানানটা একটু ভুল আছে, এটা হবে নিষিদ্ধ করা। ঠিক আছে, তাহলে সঙ্গীত অনুষ্ঠান আর নওরোজটা কি পার্সিদের একটা অনুষ্ঠান থাকতো, তো সেই নওরোজটা পালন করা আর সঙ্গীত অনুষ্ঠান এগুলো সব নিষিদ্ধ করে দিয়েছিলেন। এই হচ্ছে তার অর্থাৎ ঔরঙ্গজেবের যে ধর্মান্ধ নীতি বা তিনি যে রক্ষণশীল মানুষ ছিলেন, সেটারই কিন্তু কিছু পরিচয় আমরা পেলাম। এখন আমরা দেখব যে ঔরঙ্গজেবের সাম্রাজ্যটা কত বড় ছিল। তোমরা এই ম্যাপটা দেখলেই বুঝতে পারছো যে টোটাল ভারতবর্ষের সম্পূর্ণ, ঠিক আছে, উত্তরে
একদম কাশ্মীর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কিছু অংশ পর্যন্ত, মানে জাস্ট শুধু এই অংশটুকু বাদে, মানে পাণ্ড্য রাজ্যের কিছু অংশ বাদে বাকি সারা ভারতবর্ষ কিন্তু জয় করেছিল। এখানে দেখো এই যে জায়গাটা, এখানে কোচবিহার রাজ্য, হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু দখল করা হয়েছিল, অর্থাৎ মুঘলদের অহোম রাজ্য আসাম, সেটাও কিন্তু মুঘলদের দরবারে কিন্তু ছিল। এই জায়গাটাও কিন্তু হবে, ঠিক আছে, আসাম রাজ্যটাও চলে গেছিলো। তার পরবর্তীতে অবশ্য তারা মীর জুমলার মৃত্যুর পরে সেটা ফেরত নিয়ে নিচ্ছে, কিন্তু তারপরেও অনেকটা জায়গায় কিন্তু এই জায়গাটা দখল হয়। তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে ঔরঙ্গজেবের যে সাম্রাজ্য, সেই সময় গোটা ভারতবর্ষটাতে কিন্তু মুঘল সাম্রাজ্যের বিস্তার হয়েছিল। এমনকি এই যে সাম্রাজ্য, যত বড় সাম্রাজ্য হবে, এই যত বড় সাম্রাজ্য হবে তার মানেটা কি দাঁড়াচ্ছে, যত বড় সাম্রাজ্য তাকে কন্ট্রোলিং পাওয়ার সেটাকে বেশি লাগবে। তো এই হচ্ছে সমস্যা। তো শক্তিশালী হাতে যদি না থাকে তাহলে কি, তাহলে সমস্যা দেখা দিবে। তো এরকমই কিছু আমরা দেখতে পাচ্ছি। দেখো সাম্রাজ্যের বিস্তৃতির কথা কি বলছে, এই সময় মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটে। যদি বলা হয় কোন মুঘল সম্রাটের সময় মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার হয়েছিল, তাহলে সেটা হচ্ছে ঔরঙ্গজেবের সময়। আর কি, তিনি বিজাপুর আর গোলকুন্ডা, এই বিজাপুর আর গোলকুন্ডা এই দুটো জায়গা কিন্তু দখল করেছিলেন। তাহলে বিজাপুর এবং গোলকুন্ডা তিনি দখল করেছিলেন। আর কি, পরবর্তী সময়ে তিনি দাক্ষিণাত্য নীতি ও রাজপুত নীতির কারণে মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের সম্মুখীন হয়। এবার চলে আসি কি বিষয়টা, দাক্ষিণাত্য নীতি। দাক্ষিণাত্য বলতে এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাতে তিনি কিন্তু তার সাম্রাজ্যের দীর্ঘদিন এখানেই অবস্থান করতেন। সেই কারণে দিল্লি থেকে অনেক দূরে অবস্থান করার জন্য দেখা যাচ্ছে কি যে দিল্লির বা উত্তর ভারতের তার যে গ্রিপ, সেই গ্রিপটা কিন্তু আস্তে আস্তে ঢিল হয়ে গেছিল। তো সেই কারণেই দেখা যাচ্ছে কি এটাও কিন্তু একটা তার দাক্ষিণাত্য নীতিকে তার সাম্রাজ্যের অবক্ষয়ের কিন্তু একটা কারণ হিসেবে ধরা হয়। 2 নম্বর কারণ কি বলছে, রাজপুত নীতি। তো রাজপুত নীতির ক্ষেত্রে আমরা কি বলবো, দেখো রাজপুত যে জাতি ছিল এই জায়গাটাতে রাজপুত সাধারণত, তো রাজপুত এইখানটাতে আমরা এই আকবরের সময় আমরা কি দেখেছি, আকবর কি বলেছে যে রাজপুত জাতিকে মুঘল সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য ব্যবহার করতে হবে। তো সেই কারণে আকবর রাজপুত পলিসি অ্যাপ্লাই করেছিল। কিন্তু ঔরঙ্গজেবের ক্ষেত্রে দেখা যায় যে তিনি রাজপুতদেরকে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু দূরেই রেখেছিল। যদিও কিছু জনের নাম আমরা পাই, তবুও যে বেসিক যে বিষয়টা সেটা কিন্তু রাজপুতদের থেকে দূরত্ব তৈরি করা হচ্ছিল। তো এই রাজপুত নীতি আর দাক্ষিণাত্য নীতি কিন্তু সেই কারণে বলা হচ্ছে ঔরঙ্গজেবের যে পরাজয় বা ওই পরাজয় ঠিক না, দুর্বলতা ও মুঘল সাম্রাজ্যের, তার জন্য কিন্তু দায়ী ছিল, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে ব্যর্থতা, তার জীবনের ব্যর্থতাগুলো কী কী ছিল, যে জীবনের শেষ 3 দশক অর্থাৎ 30 বছর তিনি দাক্ষিণাত্যে কাটিয়েছিলেন, ফলে মারাঠাদের দমন করতে পারেনি। এখানে 30 বছরও দাক্ষিণাত্যে ছিল মারাঠাদের দমনের জন্যই, কিন্তু দেখা যাচ্ছে মারাঠা এই জায়গাটাতে ছিল, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে কি তিনি কিন্তু মারাঠাদের দমন করতে পারেনি। অন্যদিকে মারওয়ার, তারপরে দুর্গাদাসের নেতৃত্বে বিদ্রোহ, রাজপুতরা মুঘল শক্তিকে বিশেষভাবে দুর্বল করে দিয়েছিল, ঠিক আছে। যে মারওয়ারের যে জায়গাগুলো, এই সমস্ত জায়গার কিছু কিছু এরা কিন্তু আক্রমণ করেছিল বারবার করে, ঠিক আছে, মুঘলদেরকে। তো আক্রমণ করার জন্য মুঘলরা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল। আর কি, তার সময় কিছু বিদ্রোহ হয়েছিল। দেখো 3 নম্বর পয়েন্টে, এই সময় সতনামি, জাট, বুন্দেলা এই বিদ্রোহগুলো হয়েছিল। এছাড়াও ইউসুফজাই আফ্রিদি এদের উপজাতি বিদ্রোহগুলোও হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে কিন্তু একদম দিল্লিকে টার্গেট করে কিন্তু বিদ্রোহগুলো হচ্ছিল। আর দিল্লিতে সেই সময় সম্রাট নাই, কোথায় আছে সম্রাট, দাক্ষিণাত্যে। তো যেহেতু দাক্ষিণাত্যে ছিল সেই কারণে কিন্তু আরও এই বিদ্রোহগুলো কিন্তু প্রবল হচ্ছিল। তো এর ফলে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত রাজনৈতিক ঘটনাবলী ঔরঙ্গজেবকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। কয়েকদিন পরপর শুধু এরকম বিদ্রোহ। তো একটা বিদ্রোহ দমন করতে করতে আর একটা বিদ্রোহ হয়ে যাচ্ছে। তো এরকম একটা সমস্যায় কিন্তু সম্মুখীন হয়েছিল ঔরঙ্গজেব। তবে দেখো এত কিছু হওয়া সত্ত্বেও তার সময় কিন্তু কিছু সাহিত্য চর্চাও আমরা দেখতে পাই। যেমন তার সময় রচিত যে গ্রন্থগুলো ছিল
আলমগীর নামা কার লেখা? মোহাম্মদ কাজিম রচিত আলমগীর নামা। আর কি? নুস্খা ই দিলখুশা ভীমসেন রচিত। এই গ্রন্থ কিন্তু সাহিত্য চর্চা সে সময় হয়েছিল। তার রাজত্বকালে কিন্তু সংস্কৃত যে লেখক তারা কিন্তু সম্রাটের পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হয়েছিল। সংস্কৃত লেখকরা ঔরঙ্গজেবের পৃষ্ঠপোষকতা থেকে কিন্তু বঞ্চিত হয়েছিল। তো মোটামুটি এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হচ্ছে। তার পরবর্তীতেই কিন্তু মুঘল সাম্রাজ্যের যে শক্তিশালী যে সাম্রাজ্য ছিল ভারতবর্ষে, সেটা কিন্তু তার ভিত কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। পরবর্তীতে দুর্বল রাজাদের সময় আস্তে আস্তে এই ভারতবর্ষে কিন্তু ব্রিটিশ শক্তির কিন্তু আবির্ভাব ঘটতে শুরু করেছিল। দেখো, মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি। তো আমরা শিবাজির সম্পর্কে সবাই ওয়াকিবহাল, সবাই আমরা জানি। তো এই শিবাজির বিষয়টা আমরা কি বলছে, যে তার পরিচয় যদি বলা হয় যে শিবাজির পিতা মাতা কে ছিলেন, আমরা জানি মুঘল সম্রাট এই ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন হচ্ছে শিবাজি। তো তার পিতা ছিলেন হচ্ছে শাহজি ভোসলে আর মাতা ছিলেন জিজাবাই। মহারাষ্ট্রেই কিন্তু এই শিবাজির কিন্তু সাম্রাজ্যটা স্টার্টিংটা হচ্ছে। তো শাসক হিসেবে শিবাজির উত্থান যে হচ্ছে, তো শিবাজি বিজাপুর, ঠিক আছে, বিজাপুরের আফজল খান আর দাক্ষিণাত্যের মুঘল সুবেদার ছিল শায়েস্তা খান, এই দুজনকে কিন্তু হত্যা করেছিলেন। ঠিক আছে, তো এই বিজাপুরের আফজল খানকে তিনি ওই বাঘ নখ দিয়ে হত্যা করেছিল, আর শায়েস্তা খান কিন্তু একটা আঙ্গুলি কেটে নিয়েছিল। তো এরকম দুটো কিন্তু তার কারনামা কিন্তু ছিল, বিখ্যাত করে তুলেছিল তাকে এই দুটো কাজ। তো আফজল খাঁকে বাগনক দিয়ে আর শায়েস্তা খাঁর একটা আঙ্গুল কেটে দিয়েছিল। 1665 খ্রিস্টাব্দ, দেখো এখানটা আমরা দেখতে পাচ্ছি 1665 খ্রিস্টাব্দ। মুঘল সেনাপতি তখন ছিল হচ্ছে জয়সিংহ। মুঘল সেনাপতি জয়সিংহ শিবাজিকে পরাজিত করেছিল। পরাজিত করে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। পুরন্দরের সন্ধিটা অনেক সময় আসে পরীক্ষাতে। 1665। তো জয়সিংহ কে ছিলেন? জয়সিংহ ছিলেন হচ্ছে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি। ঠিক আছে, এই জয়সিংহ শিবাজির সাথে যুদ্ধ হচ্ছে, পুরন্দরের শিবাজি পরাজিত হচ্ছে, শেষ পর্যন্ত পুরন্দরের সন্ধি স্বাক্ষর হচ্ছে। তো ভালো কথা, স্বাক্ষর করার পর শিবাজিকে অনেকগুলো দুর্গ কিন্তু দিয়ে দিতে হয়েছিল। তো এর পরবর্তীতে দেখা যাচ্ছে 1666 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের আমন্ত্রণে আগ্রায় গেল পুত্রসহ, কিন্তু সেখানে যাওয়ার পর তাকে পুত্রসহ বন্দি করা হয়েছিল। পরে কৌশলে তিনি শম্ভুজিকে নিয়ে পালিয়ে যান। তো বেসিক্যালি এই 1666 ঘটনাটা কি, এই যে যখন জয়সিংহ যখন পরাজিত করলো, পুরন্দরের সন্ধি হলো, তখন জয়সিংহ একটা অফার দিচ্ছে কাকে? এই শিবাজিকে, যে তুমি যদি যে ঔরঙ্গজেবের সাথে দেখা করো তাহলে সেখানে থেকে কিন্তু তুমি লাভবান হবে, ঠিক আছে, বা স্বীকৃতি দেওয়া হবে তোমাকে। তো ভালো কথা, এই হিসেবে তিনি তার পুত্র সহ গেল। শিবাজি তার পুত্র সহ, পুত্রর নাম কি ছিল? শম্ভুজি। শম্ভুজিকে নিয়ে তিনি দিল্লি চলে গেল। তো দিল্লিতে যাওয়ার পর দেখা যাচ্ছে যে সাধারণ যে 5000 7000 এই ধরনের যে মনসবদারগুলো আছে, এই মনসবদারের লাইনে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। তো এর ফলে দেখা যাচ্ছে কি, তিনি অপমানিত বোধ করেছে। তো তার প্রতিবাদ করায় তাকে কিন্তু পুত্রসহ ঔরঙ্গজেব বন্দি করে দিয়েছিল। ঠিক আছে, তো এই দেখো এই ছবিটাই তোমরা দেখতে পাচ্ছ, এই বন্দি অবস্থা থেকে কিভাবে পালাচ্ছে। এই বন্দি অবস্থায় দেখো, এই যে এগুলো হচ্ছে সব ফলের ঝুড়ি। ঠিক আছে, এই ফলের ঝুড়িগুলোর মধ্যে এই ধরনের যে সমস্ত প্রহরীগুলো ছিল, তাদেরকে কিছু উৎকোচ বা ঘুষ এরকম দিয়ে সেই সমস্ত ফলের ঝুড়ি করে কিন্তু তিনি পুত্রকে নিয়ে দিল্লি থেকে কিন্তু পালিয়ে গিয়েছিল। পালিয়ে আসার পর, নিজের রাজ্যে ফিরে আসার পর, পরবর্তী দেখা যাচ্ছে কি 1764 খ্রিস্টাব্দে রায়গড়ে, ঠিক আছে, রায়গড় দুর্গে তার রাজ্যাভিষেক হয়। কোথায়? রায়গড় দুর্গে। তিনি তখন ছত্রপতি আর গো ব্রাহ্মণ পরিপালক বা প্রজাপালক এই উপাধি দুটো কিন্তু গ্রহণ করেছিলেন। অর্থাৎ 1664 খ্রিস্টাব্দে রায়গড়ে তার রাজ্যাভিষেক হচ্ছে। রাজ্যাভিষেকের সময় তিনি দুটো উপাধি নিচ্ছে, ছত্রপতি শিবাজি এবং গো ব্রাহ্মণ প্রজাপালক, এই উপাধিগুলো কিন্তু তিনি নিচ্ছেন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই ফিরে আসার পর তিনি তার রাজ্যকে স্ট্যাবলিশ করছে শক্তিশালী হিসেবে। তোমরা দেখো এখানে একদম ডার্ক কালার দেওয়া আছে। এই যে জায়গাটা, এই জায়গাটা ছিল হচ্ছে প্রত্যক্ষ শাসন এলাকা শিবাজির রাজত্বকালের। ঠিক আছে, প্রত্যক্ষ শাসন। তো এই যে প্রত্যক্ষ শাসন যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোকে কি বলা হচ্ছে? স্বরাজ্য। আর
তার পার্শ্ববর্তী এলাকা যে জায়গাগুলো থাকতো, এই পার্শ্ববর্তী এলাকাগুলো, এগুলোকে বলা হতো যে মুলকাগিরি। তো এরকমভাবে দুটো আমরা পার্ট পাচ্ছি। তো প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল স্বরাজ্য, আর পার্শ্ববর্তী অঞ্চলগুলো হচ্ছে মুলকাগিরি। তো এখানে দেখা যাচ্ছে মারাঠাদের বশ্যতা স্বীকার করে নিয়মিত চৌথ এবং স্বদেশমুখী প্রদান করতে কিন্তু তারা বাধ্য হতো। তো সেই অঞ্চলগুলিকেই মুলকাগিরি বলা হয়। যে এই যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো, এখানকার যে রাজাগুলো আছে আর কি, বা যাদের জায়গাগুলো আছে, তারা মারাঠাদেরকে তাদের বশ্যতা স্বীকার করে দিয়ে এবং ট্যাক্স দিতে বাধ্য থাকতো। তো এই হচ্ছে স্বদেশমুখী। ঠিক আছে, তো এইগুলোকে, এই জায়গাগুলোকে বলা হচ্ছে মুলকাগিরি। তো এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি। তাহলে স্বরাজ্য কি? প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল। আর মুলকাগিরি কি? যে প্রত্যক্ষ শাসনের বাইরে কিন্তু সেই সমস্ত রাজারা তাদের বশ্যতা স্বীকার করেছে ট্যাক্সের বিনিময়ে। তো এই রকম যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে মুলকাগিরি নামে পরিচিত ছিল। ঠিক আছে, তো এই যে স্বরাজ্য, অর্থাৎ এই যে মেন যে জায়গাটা, এই স্বরাজ্য, এটাকে আবার তিনটা প্রান্তে বিভক্ত করা হয়েছিল। এই প্রান্তগুলিকে আবার তরফে এবং তরফগুলিকে গ্রামে বিভক্ত করা হয়েছিল, অর্থাৎ এর পার্টগুলো। ঠিক আছে, তো এই যে মেন যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই মেন জায়গাটা, এটা হচ্ছে স্বরাজ্য। এটাকে তিনটে পার্টে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটা যে পার্ট, সেই পার্টগুলোকে বলা হচ্ছে প্রান্ত। তো ধরে নাও এখানে এরকম যে একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এরকম তিনটে পার্টকে বলা হচ্ছে প্রান্ত। এই প্রান্তগুলিকে আবার ভাগ করা হচ্ছে সেটা তরফ, এবং তরফগুলিকে ভাগ করা হচ্ছে গ্রাম। তাহলে সর্বনিম্ন একক যদি বলা হয়, তাহলে গ্রাম, গ্রামের করে কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হচ্ছে একটা তরফ, কয়েকটা তরফ নিয়ে তৈরি হচ্ছে একটা প্রান্ত, আর কয়েকটা প্রান্ত নিয়ে তৈরি হচ্ছে স্বরাজ্য। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু এর মারাঠা প্রশাসনিক ভাগগুলো কিন্তু, মানে মারাঠার জায়গাটার কিন্তু ভাগ ছিল। তোমরা এখানে ম্যাপটা দেখলেই বুঝতে পারছো। তারপরে এই ম্যাপটা যে, এটা দেখো, এটা পরবর্তীতে যখন এখানে পেশওয়াদের শাসন চলছিল সেই সময় আমরা এটা দেখতে পাই। এটা পরে আমরা আলোচনা করেছি। এখানে দেখো বিষয়টা দাঁড়াচ্ছে কি, শাসন ব্যবস্থার শিবাজির কেমন ছিল। এখানে শিবাজির যে শাসন ব্যবস্থা ছিল, তার ফার্স্ট একদম হেডিং, প্রথম হেড কে ছিল? রাজা। রাজা ছিল হচ্ছে প্রধান। রাজার আন্ডারে, ঠিক আছে, একটা প্রশাসন ছিল। তো এটাকে বলা হচ্ছে অষ্টপ্রধান। দেখো, অষ্টপ্রধান বলা হচ্ছে। ঠিক আছে, শিবাজির শাসন ব্যবস্থা, রাজার পরে স্থান ছিল অষ্টপ্রধান। তাহলে একদম টপে কে ছিল? রাজা। সেকেন্ডে ছিল অষ্টপ্রধান। তো এই অষ্টপ্রধান মানে 8জন প্রধানমন্ত্রী। এই 8জন প্রধানমন্ত্রী কারা কারা? ফার্স্ট দেখো, পেশওয়া বা প্রধানমন্ত্রী, অমাত্য বা হিসাবরক্ষক, ওয়াকিয়ানবিশ, যার কাজ হচ্ছে রাজকার্যের বিবরণগুলোকে লিখে রাখা, স্বর্ণাবিশ মানে সচিব, সুমন্ত পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত, স্বরি নৌবত প্রধান সেনাপতি, পণ্ডিত রাও এটা ধর্মমন্ত্রী, আর ন্যায়াধীশ এখানে বলা হচ্ছে প্রধান বিচারক। তো এই হচ্ছে অষ্টপ্রধানের টোটাল 8জন মন্ত্রী। এই 8টার কিন্তু সম্পর্কে তোমাদের মনে রাখতে হবে, এটা পরীক্ষায় কিন্তু এখান থেকে আসে প্রশ্ন। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা, পেশোয়া, ওয়াকিয়ানবিশ, সুমন্ত, আর সরি নৌবত, এই কয়েকটা কিন্তু বেশি পরিমাণে পরীক্ষাতে আসে। সেই কারণে এই কয়েকটা আমি এক্সট্রা করে মার্ক করে দিলাম। তো যাই হোক, এরকম 8খানা দেখবে, এই 8টা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো, এই ছবিটাকে যদি আমরা একটু বড় করি, যে ইংরেজি ভার্সানেও যদি আসে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরীক্ষা দেখি, তো এখানে দেখো অষ্টপ্রধানটা 8টা। এখানে কি বলা হচ্ছে, যে পেশোয়া, ঠিক আছে, অমাত্য বা মজুমদার, তারপরে আছে ওয়াকিয়ানবিশ, দবির বা সুমন্ত। টার্মগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবো, এই কারণে এটাকে একটু বড় করে আবার দেখাচ্ছি। এই টার্মগুলো যারা নেট পরীক্ষা দিচ্ছ তাদেরকে ইংরেজি টার্মগুলো জানতে হবে। সেটের জন্য বাংলা বা এসএলএসটির জন্য বাংলা হলেও চলবে। তারপর কি বলছে, স্বর্ণাবিশ বা সচিব, পণ্ডিত রাও, আর সেনাপতি, ন্যায়াধীশ। তো এরকম কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা মারাঠা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে যেটা আসে, এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কে কে ছিল, কি ব্যাপার। এখানে দেখো যে অষ্টপ্রধানের মধ্যে পেশোয়া, পেশোয়ার ক্ষেত্রে কি বলা হচ্ছে, মারাঠা প্রাইম মিনিস্টার আর হেড অফ দ্য সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স, এটা হচ্ছে পেশোয়া। তারপর কি আছে, সেনাপতি, সেনাপতি কি কমান্ডার ইন চিফ। ন্যায়াধীশ কি চিফ জাস্টিস, যদিও ন্যায়াধীশের পরে যদি এর থেকেও কোনো বেশি সমস্যা হতো, শেষ মানে সর্বোচ্চ বিচারক যদি বলা হতো, তাহলে কিন্তু সেটা রাজাই হতো। তো যাই হোক, তারপরে চলে আসছি অমাত্য বা মজুমদার।
কি করতো, অডিটর লকড ইনটু দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এই লুক বলছে, এটা লুকড ইনটু দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। তো এই অডিটর ছিল, ঠিক আছে, অমাত্য বা মজুমদার কী ছিল, অডিট করতো এক্সপেন্ডিচার আর ইনকামে কত আয় হচ্ছে, কত ব্যয় হচ্ছে রাজ্যের বা রাজার, সেই সমস্ত হিসাবপাতি কিন্তু এই অমাত্য বা মজুমদার কিন্তু নিয়ন্ত্রণ করতো বা দেখতো, চেক করতো। আর কি, স্বর্ণাবিশ বা সচিব, এখানে কি বলছে, টু কেয়ার অফ অল দ্য অফিসিয়াল কোরেসপন্ডেন্স, সমস্ত কিছু দেখাশোনা তার দায়িত্বে ছিল। পণ্ডিতরাও, এই এসেনশিয়াল হেড পণ্ডিতরাও। আর কি বলছে, ওয়াকিয়ানবিশ ইনচার্জ অফ দ্য ইন্টেলিজেন্স, এই ওয়াকিয়ানবিশ এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ, ইনচার্জ অফ দ্য ইন্টেলিজেন্স। আর দবির বা সুমন্ত ফরেন সেক্রেটারি। তো এই ওয়াকিয়ানবিশও কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ঠিক আছে। এরপরে যেটা বলেছে কি, নট এ ক্রিয়েশন অফ শিবাজি, এই যে অষ্টপ্রধান, এটা একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আমরা বলছি কি, যে অষ্টপ্রধান ছিল এটা কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু শিবাজি নয়, এটা একটা সিস্টেম, এটা দাক্ষিণাত্যে আগের থেকেই অলরেডি এক্সিস্ট, ঠিক আছে, ছিলই। ডেকান অ্যাডমিনিস্ট্রেশনে, দাক্ষিণাত্যের অ্যাডমিনিস্ট্রেশন এটা অবশ্য ছিলই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অফিস হেয়ার নট হেরিডিটারি, এটা কোনো বংশানুক্রমিক, এই অফিসারগুলো যারা ছিল তারা কোনো বংশানুক্রমিক চাকরি করতো না, এটা চেঞ্জ হতো কিছু কাল পর পর, হ্যাঁ। ওয়ার হেল্ড ইন দ্য অ্যাট দ্য কিং প্লেজার। আর হচ্ছে কি বলা হচ্ছে, অফিস ওয়ার ডাইরেক্টলি পেইড ফ্রম দ্য এক্সচেকার, নো জায়গির গ্রান্ট, মানে এখানে টোটাল টাকা দেওয়া হতো, ঠিক আছে, কোনো জায়গির কিন্তু এদেরকে দেওয়া হতো না, এদের বেতন নগদ বেতন দেওয়া হতো, নগদ বেতনে এদেরকে দেওয়া হতো, এদের কোনো রকমের জায়গির কিন্তু প্রদান করা হতো না এই অষ্টপ্রধান যারা ছিল। যদিও পরবর্তীতে অষ্টপ্রধানের মধ্যে পেশোয়াতন্ত্র যখন স্টার্ট হচ্ছে তখন সিস্টেমটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছিলো। এখন দেখো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি শাহু মহারাজের সম্পর্কে। এই শাহুর শাসনকালে পেশোয়া পদটা বংশানুক্রমিক হয়। যে পেশোয়া পদের কথা যে বলছিলাম, তো পেশোয়া পদটা বংশানুক্রমিক হয়ে যাচ্ছে পরবর্তীতে কার সময়, শাহুর সময়, ঠিক আছে, এবং সমগ্র ক্ষমতা পেশোয়ার হস্তগত হয়। তো শাহু মহারাজ তাহলে কি, শাহু মহারাজ হচ্ছে শম্ভুজির পুত্র হচ্ছে শাহু। তো এখানে দেখো মারাঠা পেশোয়াদের একটা নামের তালিকা দেওয়া হয়েছে, কি, বালাজি বিশ্বনাথ 1713 থেকে 20, বালাজি বাজিরাও 1720 থেকে 40, এটা প্রথম বাজিরাও 1720 থেকে 40, বালাজি বাজিরাও 1740 থেকে 61, মাধব রাও 61 থেকে 72, নারায়ণ রাও 72 থেকে 73, দ্বিতীয় মাধব রাও নারায়ণ 73 থেকে 96, আর পরবর্তীতে দ্বিতীয় বাজিরাও এ হচ্ছে 1796 থেকে 1818। তারপরে মারাঠা তন্ত্র উচ্ছেদ ঘটে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে একদম ডাইরেক্টলি কিন্তু চলে যাচ্ছে মারাঠা প্রশাসন। আর মারাঠা প্রশাসন বলে তখন আর কিন্তু কিছু থাকে না, এক্সিস্ট করছে না, ঠিক আছে। তো এরকমভাবে আমরা মারাঠা চার্টটা কিন্তু আমরা দেখে নিলাম। কেন দেখলাম তার কিছু কারণ আছে, তার কারণ দেখো এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি, নেট, ঠিক আছে। তার কারণ এখান থেকে কিন্তু নেটে কোশ্চেন আসে, কী ধরনের কোশ্চেন, ক্রোনোলজি, কোনটা আগে কোনটা পরে, এরকম ধরনের। তো সেই কারণে তোমাদেরকে অবশ্যই কিন্তু এই ক্রোনোলজি বা এটা কার পরে কি আছে এই নামটা কিন্তু মনে রাখতে হবে। তো মনে রাখার উপায় কি, 1 2 3 4, প্রথমে 4টা, তারপরে 1 2 3, বা প্রথম 3টা মনে রাখো তারপর 4টা মনে রাখো। তো এইভাবে তোমরা নিজেদের ইচ্ছা মতো করে কিন্তু মনে রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে। তো এই কারণে এই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হলো। এখন দেখো যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সামরিক বাহিনী, মারাঠা সামরিক বাহিনী। তো সামরিক বাহিনীর মধ্যে কি কি ছিল, দেখো নৌবাহিনী, অশ্বারোহী বাহিনী, হ্যাঁ, তারপরে হস্তি বাহিনী, উট বাহিনী, গোলন্দাজ বাহিনী, এই সমস্ত অস্তিত্ব আমরা দেখতে পাই। এই সময় দুটো টাইপের, ঠিক আছে, সাম্রাজ্যের অশ্বারোহী বাহিনী দুটো টাইপের ছিল। তো এক হচ্ছে বর্গী আর এক হচ্ছে শিলাদার। তো বর্গীটা কি, বর্গী হচ্ছে স্থায়ী এবং সরকারি যে বাহিনী সেটাকে বলা হচ্ছে বর্গী। আর শিলাদারটা কি, শিলাদার হচ্ছে অস্থায়ী এবং ভাড়াটে সৈনিক, এইটা হচ্ছে শিলাদার। এরকম দুটো পার্ট কিন্তু আমরা দেখতে পাই মারাঠা প্রশাসনে। মারাঠাদের যে অশ্বারোহী বাহিনী ছিল, এই অশ্বারোহী বাহিনী কিন্তু দুটো পার্টে বিভক্ত ছিল। কি কি, 1 বর্গী, 2 শিলাদার। বর্গীটা কি, বর্গী হচ্ছে স্থায়ী আর সরকারি বাহিনী, আর শিলাদার হচ্ছে অস্থায়ী এবং ভাড়াটে সৈন্য, এই দুটো ভাগে কিন্তু বিভক্ত ছিল। এর মধ্যে এই গোলন্দাজ বাহিনী কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতো বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে। তার কারণ আমরা জানি কি, মারাঠারা কিন্তু গেরিলা যুদ্ধটা কিন্তু বেশি প্রেফার করতো,
কেন? তার কারণ মারাঠারা মুঘলদের মতো অত বড় তাদের সৈন্য সামর্থ্য ছিল না, সেই কারণে তারা নিজেদেরকে একটু আলাদাভাবে টিকিয়ে রাখার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করেছিল। তারপরে চলে আসি রাজস্ব ব্যবস্থা। এই সময় কী ছিল? জমি জরিপ করে শস্যের 30% কর হিসেবে আদায় করা হতো। তাহলে প্রথমে জমিটাকে জরিপ করবে, জরিপ কথার অর্থ হচ্ছে মাপা হবে, মেপে সেখানে যতটা পরিমাণ ফসল হয়েছে তার 30% তাদেরকে, 100% হলে তার 100 টাকায় 30 টাকা এরকম ধরনের কিন্তু কর দিতে হতো। গেল। এছাড়া আর কি ছিল? এছাড়া মারাঠাদেরকে চৌথ এবং স্বদেশমুখী নামে আরও 2 ধরনের কর তারা কিন্তু আর কি জনগণের কাছ থেকে পেত। কি চৌথটা? কি চৌথ হচ্ছে 1/4, যে 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে চৌথ। আর স্বদেশমুখী কি? স্বদেশমুখী হচ্ছে 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, রাজ্যের বাইরে থেকে আদায় করা হতো। চৌথ এবং স্বদেশমুখী এই দুটো ট্যাক্স তারা কিন্তু রাজ্যের বাইরে থেকে আদায় করা হতো। আমি একটু আগে কী বলেছিলাম যে প্রত্যক্ষ শাসন আর স্বরাজ্য বলা হয়, আর মূলকাগিরি হচ্ছে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে। এই মূলকাগিরি অর্থাৎ এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেই কিন্তু তাদেরকে চৌথ এবং স্বদেশমুখী কিন্তু করগুলো দিতে তারা স্বীকার করত। তার বিনিময়ে তারা এই যে জায়গাগুলো এটাকে ডাইরেক্ট কিন্তু নিজেদের রাজ্যের আন্ডারে নিয়ে আসতো না। হ্যালো, এবার চলে আসি মারাঠা সাম্রাজ্যের বিস্তার। মারাঠা সাম্রাজ্যের বিস্তারের মধ্যে কী বলা হচ্ছে? যে এই যে মেন প্রশাসনিক এই যে জায়গাটা, এখান থেকে আস্তে আস্তে এরকমভাবে সাম্রাজ্যটা কীভাবে বড় হচ্ছে, কাদের নেতৃত্বে, কারা কারা নেতৃত্ব দিচ্ছে। ওকে, এখানে শিবাজির পরবর্তীতে আমরা দেখলাম শম্ভুজি এবং তারপরে শাহুর সময় থেকে মারাঠা যে প্রশাসন সেটা সম্পূর্ণটাই চলে গেল পেশওয়াদের হাতে। পেশওয়াটা বংশানুক্রমিকভাবে হয়ে যাচ্ছে। তো সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে পেশওয়া বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও এর সময়কালে মারাঠা সাম্রাজ্যের বিস্তারটা হয়েছিল। তো এই যে বাজিরাও পর্যন্ত বা তার পরবর্তী এই যে টোটাল যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু যে মারাঠা সাম্রাজ্যের বড় একটা রাজ্যে পরিণত করেছিল। তো এরকমভাবে মোটামুটি আমরা এই জায়গাটা দেখো যে এইরকমভাবে মারাঠা সাম্রাজ্যের কিন্তু সমাপ্তি ঘটল। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হবে যে মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে, আর এই পতনের ক্ষেত্রে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কি ভূমিকা ছিল। মানে ঔরঙ্গজেবকে আর কি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অনেকটা দায়ী করা হয়, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন যে যার উত্থান আছে তার পতন আছে। তো এখানে দেখা যাচ্ছে যে ঔরঙ্গজেবের মৃত্যু এটা একটা মাইলস্টোন হিসাবেই আছে 1707। তো এই 1707 খ্রিস্টাব্দে যখন ঔরঙ্গজেবের মৃত্যু হচ্ছে, তারপরে মুঘল সাম্রাজ্যের দ্রুত কিন্তু অন্তর্দ্বন্দ্ব শুরু হচ্ছে, আর এর বিচ্ছিন্নতার সম্মুখীন হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, ভিতরে প্রশাসনের মধ্যে দুর্বলতা সৃষ্টি হচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, রাজ্যের মধ্যে, প্রশাসনের মধ্যে দল, রাজনীতি, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ইরানি গোষ্ঠী, তুরানি গোষ্ঠী, হিন্দুস্তানি গোষ্ঠী এরকমভাবে বিবাদ বিতণ্ডা লেগে আছে। ফলে কি দেখা যাচ্ছে যে প্রশাসনিকভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। সেই কারণে সেই সময় কিন্তু বিদেশি আক্রমণও ঘটতে চলেছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত এরকমভাবেই 1857 পর্যন্ত মোটামুটি ধুকে কিন্তু নামমাত্র কিন্তু এই মুঘল সাম্রাজ্যের অস্তিত্বটা ছিল। তারপরে দেখা যাচ্ছে কি যে সেই সময় এই ইংরেজদের দাক্ষিণ্য প্রান্ত অঞ্চল বলছে, যে মানে দাক্ষিণ্য প্রান্ত বলতে এখানে কি বোঝাচ্ছে যে ইংরেজদের কাছ থেকে ইংরেজরা আর কি এই মুঘল সম্রাটদেরকে, পরবর্তী মুঘল সম্রাটদেরকে কিন্তু ওই বৃত্তিভোগীতে পরিণত করে, মানে কিছু পেনশন দিত মাসে মাসে। তো এই পেনশনের উপর ভিত্তি করেই মুঘল সম্রাটরা নিজেদের জীবনযাপন করতো। তো এরকমভাবেই চলতো। কারণ কি পেনশন দেওয়ার কারণ যে একজন রাজা তো নর্মাল সাধারণ জীবনযাপন করতে পারে না, তো সেই কারণে তাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করা হয়েছিল। তো সেই অনুযায়ী চলছিল। যেমন এর উদাহরণ হিসেবে আমরা দ্বিতীয় আকবরের ব্যাপারটা দেখতে পাই, যে টাকার জন্য ইংল্যান্ডে পাঠানো হচ্ছে রামমোহন রায়কে। তো এরকম বিষয় আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো ওই সমস্ত কারণগুলোই আলোচনা করা হচ্ছে যে মুঘল সাম্রাজ্যে যে পতন হচ্ছে সেখানে দরবারি রাজনীতি, ইরানি, তুরানি, হিন্দুস্থানি এই গোষ্ঠীর অভিজাতদের মধ্যে বিভক্ত হচ্ছে বিভিন্ন গোষ্ঠী। সেই কারণে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হচ্ছে। এখানে দেখো সিংহাসনে বসে আছে রাজা ছবিতে, এখানে একটা দল, এখানে একটা দল, এখানে একটা দল, মানে বিভিন্ন এরকম বিভিন্ন গোষ্ঠীতে কিন্তু পরিণত হচ্ছে। এই গোষ্ঠীগুলোই কিন্তু পরবর্তীতে এই সাম্রাজ্যের ভিতকে দুর্বল করতে কিন্তু সাহায্য করেছিল। আর কি আছে?
কৃষিক্ষেত্রে সংকট। কৃষিক্ষেত্রে সংকটের মধ্যে কি বলছে, পতনের কারণ কি, মুঘল সাম্রাজ্যের যে জাগির ব্যবস্থা ছিল বা জায়গিরগুলো দেওয়া হতো, সেটা আস্তে আস্তে কি অনেক জায়গির দেওয়ার ফলে শেষ পর্যন্ত জায়গির আর বেঁচেই নাই ঠিক মতো। তো সেখানে দেখা যাচ্ছে কি জায়গিরদারি সংকট যেমন হয়েছিল, অপরদিকে আবার কিন্তু কৃষি উন্নতি বা কৃষি উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু সংকট দেখা দিচ্ছিল, সেটাই বলছে কৃষিক্ষেত্রে সংকট। আর কি এইরকম যখন মানে দেশের ভেতরে যখন দুর্বলতা সৃষ্টি হচ্ছে বা প্রশাসনিক দুর্বলতা সৃষ্টি হচ্ছে, তখন আমরা দেখতেই পাচ্ছি যে সেই সময় কি হয়, যে বাড়ির মধ্যে যদি ঝামেলা হয় তাহলে পাশের বাড়ি থেকে কি তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবেই। তো সেরকমই একটা দেখা যাচ্ছে, যখন নিজের অর্থাৎ দেশের ভেতরে যখন সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে এই বহিরাগত বা বৈদেশিক আক্রমণ কিন্তু শুরু হচ্ছে। এইরকম দুজন বহিরাগতর মধ্যে আমরা পাচ্ছি নাম, এক নাদির শাহের আক্রমণ, দুই আহমদ শাহ আবদালির ভারত আক্রমণ। এরপরে ঔরঙ্গজেব যে লাস্ট যে মুঘল সম্রাট ছিলেন, তো ঔরঙ্গজেব মুঘল সম্রাট থাকার সময় তার যে নীতিগুলো ছিল, সেই নীতিগুলোতে অনেক ভুলভ্রান্তি ছিল। আর চারিত্রিকগত দিক থেকে তিনি আবার ছিলেন গোঁড়া এবং রক্ষণশীল। তো সেই দিকগুলোও কিন্তু একটা বিভিন্ন ধর্মের লোকের বসতি ভূখণ্ডে কিন্তু সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্টই পড়ে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আকবর যেমন খুব মেপে ঝুঁকে রাজপুত পলিসিটা অ্যাপ্লাই করেছিল, কিন্তু এইখানে কিন্তু এই নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে ঔরঙ্গজেবের সময়। ঔরঙ্গজেবের যে ধর্মীয় নীতি ছিল সেটাও কিন্তু গোঁড়া রক্ষণশীল। ঔরঙ্গজেব উত্তর ভারত থেকে অনেক কাল ডিটাচ ছিল, তিনি দক্ষিণ ভারতে অনেক কাল ছিলেন। মানে ঔরঙ্গজেবের যে জীবনকে যদি দুটো পার্টে ভাগ করা হয়, সিংহাসনে বসার পর তিনি প্রথম দিকে কিছুদিন উত্তর ভারতে ছিলেন, তারপরে কিন্তু তিনি দক্ষিণ ভারতে ছিলেন। তো এই অত্যাধিক পরিমাণে অনেক দীর্ঘদিন থেকে তিনি মানে রাজধানীতে না থাকার ফলে কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু থাকার মানে মূলত গেছিল গোলকুন্ডা বিজাপুর এই জায়গাগুলো, আর এদিকটায় হচ্ছে মারাঠাদের, এদেরকে দমন টমন করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে উত্তর ভারত থেকে বা রাজধানী থেকে অনেক দূরে অনেক দিন থাকার ফলে এই সমস্ত দলগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছিল রাজধানীতে। আর কি হিন্দু, রাজপুত, জাট, গোকলা, সন্ন্যাসী, এই সতনামী প্রভৃতি বিদ্রোহ, এছাড়াও আঞ্চলিক বিভিন্ন বিদ্রোহ কিন্তু হতে শুরু করেছিল। এত বিদ্রোহ দমন করার ফলে অনেক পয়সা কড়ি খরচা হয়েছিল। এর ফলে কিন্তু আস্তে আস্তে সাম্রাজ্যের ভিত কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর সাথে সাথে কিন্তু মোটামুটি 50 বছরের মধ্যেই কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। এখানে যে আমরা আলোচনাটা করব, দেখো অন্তিম পর্বের মুঘল শাসকগণ। অন্তিম পর্বের মুঘল শাসকগণ বলতে কি বোঝানো হচ্ছে, যে প্রথম বাহাদুর শাহ, তাই তো, মানে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে, মানে অর্থাৎ 1707 থেকে, মানে এই 1707 থেকে 1857, এই যে সময়কাল, ঠিক আছে, 1707 থেকে 1857 এই যে সময়কাল, এই সময়কালের মুঘল যে সম্রাটগণ ছিলেন তাদের সম্পর্কে অল্প বিস্তর আমরা একটু জানব। তো এখানে ফার্স্ট যে আলোচনাটা হচ্ছে প্রথম বাহাদুর শাহ, তার সময়কাল কত, 1707 থেকে 1712। দেখো এখানে প্রথম বাহাদুর শাহর একটা পোর্ট্রেট রয়েছে। তো এখানটাতে একটা জিনিস লক্ষ্য করতে পারো, যে এখানকার যে রাজাগুলো আছে, দেখো রাজাগুলো, এই রাজাদের প্রত্যেকটা রাজাই, শুধু এ বলে না, প্রত্যেকটা রাজার ক্ষেত্রে আমরা একটা জিনিস কিন্তু দেখতে পাই, যে এই যে মাথার পেছনে এই একটা আভা সূর্যের মতো, মানে এটাকে কিন্তু প্রতীক হিসাবে দেখানো হতো, ঠিক আছে, যে শক্তির প্রতীক। কিন্তু যদিও এইটা শুধু দেখানোই গেছে পরবর্তী মুঘল সম্রাটদের, কিন্তু তেমন ক্ষমতা কিন্তু ছিল না। ওকে, তো এরকমভাবে মোটামুটি আমরা আলোচনা করব। তো যাই হোক, এখানে দেখো কি বলা হচ্ছে, যে এই প্রথম বাহাদুর যে শাহ, এই প্রথম বাহাদুর শাহ তিনি গুরু গোবিন্দ সিংহ এবং রাজা ছত্রসালের সাথে কিন্তু সঙ্গে শান্তি স্থাপন করেছিলেন। কি, রাজা গুরু গোবিন্দ সিং আর ছত্রসালের সাথে শান্তি স্থাপন করেছিলেন গেল। আর কি এই সময় বান্দা বাহাদুর লোহাগড়ে প্রথম শিখ রাজধানী স্থাপন করেছিলেন, শিখদের রাজধানী স্থাপন করেছিলেন। তাহলে এই হচ্ছে প্রথম বাহাদুর শাহ সম্পর্কে মোটামুটি একটা আমাদের ওভারভিউ। এরপরে যেটা আমরা দেখব, যে ফারুক শিয়ার। দেখো ফারুক শিয়ার আমরা দেখতে পাচ্ছি বসে আছেন সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সহায়তায় ফারুক শিয়ার সিংহাসনে বসছে। তিনি জাহাঙ্গীর শাহকে হত্যা করে, ঠিক আছে,
ফারুক শাহ সিংহাসনে বসছে। তিনি সিংহাসনে বসেন, বসার পর 1717 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার বিনা শুল্কে বাণিজ্যের কিন্তু একটা দস্তক দিয়েছিলেন। তাহলে এই দস্তকটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে কে কোম্পানিকে দস্তক দিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, বা ফরমান দিয়েছিল, সেটা হচ্ছে ফারুক শেরের ফরমান 1717। আর সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সাহায্যে তিনি জাহানদার শাহকে হত্যা করে ফারুক শের কিন্তু সিংহাসনে বসেছিলেন। তো এই হচ্ছে আমাদের থার্ড রাজা। মাঝের একজনের কথা এখানে দেখো, এখানে আছে কি প্রথম বাহাদুর শাহ, তারপরে হচ্ছে জাহানদার শাহ। জাহানদার শাহ সম্পর্কে তেমন কিছু দেওয়া নেই। তো সেকেন্ড হচ্ছে জাহানদার শাহ, থার্ড হচ্ছে ফারুক শিয়ার। এবার চলো নেক্সট চলে আসি মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহের ক্ষেত্রে কি আছে দেখো, যে 1719 থেকে 1748 তার সময় নাদির শাহের আক্রমণ। এটা একটা গুরুত্বপূর্ণ, যে নাদির শাহ কার সময় এসেছিল। যে নাদির শাহ এই সময় দেখতে পাচ্ছ দেখো, যে নাদির শাহের ভারত অভিযান কবে, 1739 খ্রিস্টাব্দে। আর করনালের যুদ্ধে মুঘল বাহিনীকে পরাজিত করেছিল। যদি বলা হয় নাদির শাহ কোন যুদ্ধে মুঘল বাহিনীকে পরাজিত করেছিল, তাহলে সেটা করনালের যুদ্ধে কিন্তু মুঘল বাহিনীকে পরাজিত করেছিল। কবে, সেটা হচ্ছে 1739 খ্রিস্টাব্দে। কে, নাদির শাহ গেল। আর কি, এই যে সৈয়দ ভ্রাতৃদ্বয় যে ছিল, সেই সৈয়দ ভ্রাতৃদ্বয় কিন্তু তাকে অর্থাৎ মোহাম্মদ শাহকে দ্বিতীয় শাহজাহান উপাধিতে ভূষিত করেছিলেন। তো এরকম কিন্তু রয়্যাল টাইটেল বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হতোই। তো এর পরবর্তীতে চলে আসি দেখো, নেক্সট দ্বিতীয় আলমগীর। দ্বিতীয় আলমগীরের ক্ষেত্রে কি বলছে, যে আহম্মদ শাহ আবদালি এই সময় দিল্লি আক্রমণ করেছিল। টাইমিংটা দেখো 1754 থেকে 59। এখানে বলছে আহম্মদ শাহ আবদালি এই সময় দিল্লি আক্রমণ করেছে। এই দ্বিতীয় আলমগীর যে আছে, দ্বিতীয় আলমগীরের কিন্তু আর একটা নাম হচ্ছে আহম্মদ শাহ। ঠিক আছে, এটাও মাথায় রাখবে যে আহম্মদ শাহর নামই হচ্ছে দ্বিতীয় আলমগীর। এই আহম্মদ শাহের সময়ই আহম্মদ শাহ আবদালি কিন্তু আক্রমণটা করেছিল। এই সময় তারপরে বলছে 1757 খ্রিস্টাব্দে ঐতিহাসিক পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। তারপরে চলে আসি, যদি বলা হয় পলাশির যুদ্ধের সময় কে ছিল, দ্বিতীয় আলমগীর। তাহলে পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন, দ্বিতীয় আলমগীর। দ্বিতীয় আলমগীরের পরে চলে আসো দ্বিতীয় শাহ আলম, 1758 থেকে 1806। এই সময় বলছে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ যখন হচ্ছে, তখন কিন্তু দ্বিতীয় শাহ আলম। এখানে দুটো প্রশ্ন কিন্তু হয়, কি, যে পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিল, তাহলে হবে দ্বিতীয় আলমগীর। যদি বলা হয় বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিল, তাহলে হবে দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, শাহ আলম 1764। এই বক্সারের যুদ্ধ মূলত একটা শক্তি জোটের সাথে হয়েছিল। এই শক্তি জোটের মধ্যে কে ছিল, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, আর বাংলার হচ্ছে মীর কাসিম। তো এই তিনজনের শক্তি জোট দেখো, মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, এদের সম্মিলিত বাহিনীর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল। যদিও এই সত্ত্বেও দেখা যাচ্ছে কিন্তু এই জোট কিন্তু পরাজিত হয়েছিল। পরাজিত হওয়ার পর এলাহাবাদের প্রথম সন্ধি এবং এলাহাবাদের দ্বিতীয় সন্ধির মাধ্যমে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দেখো 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের দ্বিতীয় সন্ধির মাধ্যমে শর্ত অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি অধিকারটা কিন্তু দেওয়া হয়েছিল। তাহলে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভটা করেছে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। আর যদি বল এলাহাবাদের দ্বিতীয় সন্ধিটা কাদের মধ্যে হয়েছিল, এটা হয়েছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের। ঠিক আছে, এলাহাবাদটা কিন্তু দিয়ে দিয়েছিল এখানটাতে। এলাহাবাদটা কার কাছ থেকে নিয়েছিল, এই যে অযোধ্যার যে নবাব ছিল, অযোধ্যার নবাব এ কী করেছিল, সুজাউদ্দৌলার সাথে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদের প্রথম সন্ধি করেছিল। এই প্রথম সন্ধিতে কিছু টাকা পয়সা, কিছু জায়গা, তার সাথে এলাহাবাদ, এই কয়টা জায়গা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুজাউদ্দৌলার কাছ থেকে নিয়েছিল। নেওয়ার পর সেই জায়গাটা কাকে দিয়েছিল, সেটা হচ্ছে মুঘল সম্রাটকে দিয়েছিল দ্বিতীয় সন্ধি, এলাহাবাদের দ্বিতীয় সন্ধিতে। ঠিক আছে, তো তার বিনিময়ে এই মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কী করেছিল, 1765-তে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানির অধিকার কিন্তু কোম্পানিকে দিয়েছিল। তো এই হলো মূল বিষয়। এখানে দেখো আহমদ শাহ আবদালি এর আক্রমণ, ঠিক আছে, অনেক সৈন্য নিয়ে কিন্তু এসেছিল, ভারতবর্ষ আক্রমণ করেছিল, ময়ূর সিংহাসনও নিয়ে চলে গেছে। তো এরকম জিনিসগুলো দেখবে। নেক্সট আমরা কি পড়ব, দ্বিতীয় আকবর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর বিখ্যাত নাম 1806 থেকে 1837। কেন বিখ্যাত নাম, তার কিছু কারণ আছে। তার কারণ এই মুঘল আমরা কি বললাম, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল, এই যে
সমস্ত মুঘল সম্রাটগুলো এদের কাছ থেকে জিনিসপত্র, এলাহাবাদের সন্ধি টন্ধি এগুলোর পরবর্তীতে কী করেছে, যে এদেরকে বেতনভোগীতে পরিণত করেছে। মানে এদেরকে একটা পেনশনের ব্যবস্থা করা হয়েছিল, যে আপনারা পেনশন নেন, থাকেন, ঠিক আছে, কোনো জায়গা পত্রে ওগুলো পাবে না। তো রাজকার্যগুলো অ্যাক্টিংলি, মানে শুধুমাত্র বসে থাকা কাজ, কোনো কাজ নেই। তো এরকমভাবে দেখা যাচ্ছে যে মুঘল যে সম্রাটগণ ছিল, সেই মুঘল সম্রাটগণকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে একটা বার্ষিক বা মাসিক ভাতা দেওয়া হতো, মানে পেনশন দেওয়া হতো। সেই পেনশনের টাকাতেই তারা জীবনযাপন করতো, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে এর পরিমাণটা কী করা হয়েছিল, কমিয়ে দেওয়া হয়েছিল। সেই কমিয়ে দেওয়ার ফলে রাজার তো মানে জীবনযাপনে অসুবিধা হচ্ছে। তো সেই কারণে সেই সময় ইংল্যান্ডের কাছে, এই ইংল্যান্ডের যে প্রশাসক, তাদের কাছে এই খবরটা পাঠাতে হবে যে আমার পেনশনের অ্যামাউন্ট একটু বাড়ানো হোক। এবার কাকে পাঠাবে, ইংল্যান্ডে যাওয়ার মতো লোক কে আছে, আধুনিক মানুষের দরকার। তো সেই সময় তিনি কি করেছিলেন, এই রামমোহন রায়কে কিন্তু নিয়ে আসা হয়েছিল। রামমোহন রায়কে কিন্তু তিনি রাজা উপাধি দিল। রাজা উপাধি দিয়ে, এখানে 33 আছে, এটা হবে 1830। তো যাই হোক, 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেওয়া হলো, দিয়ে তাকে কী করলো, ইংল্যান্ডে পাঠানো হলো। কেন, সেখানে গিয়ে পেনশন বা বৃত্তির এই বৃদ্ধি করার জন্য দাবি বা আবেদন জানানো পাঠানো হলো। তো সেই রকমভাবেই আমরা দেখতে পাচ্ছি রাজা রামমোহন রায় রাজা উপাধি পেল কার কাছ থেকে, দ্বিতীয় আকবরের কাছ থেকে। আর তারপরে রামমোহন রায় ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিল, এবং 1833 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে রাজা রামমোহন রায় কিন্তু মারা যাচ্ছে ইংল্যান্ডে। তো এরকমভাবে আমরা দ্বিতীয় আকবরটা কিন্তু এই জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আমরা পড়ে থাকি। নেক্সট যেটা আছে, যে দ্বিতীয় বাহাদুর শাহ 1837, অর্থাৎ দ্বিতীয় আকবরের পর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, ঠিক আছে, জাফরও বলা হয় তাকে। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর 1837 থেকে 1857 পর্যন্ত। এখানে কি বলা হচ্ছে, যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে অংশগ্রহণ করেন এবং বিদ্রোহীরা তাকে ভারত সম্রাট হিসেবে ঘোষণা করে। তিনি ভারতের শেষ মুঘল বাদশাহ ছিলেন। যে এই দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে শেষ মুঘল বাদশাহ ছিলেন ভারতের, তাকে বিদ্রোহীরা ভারত সম্রাট ঘোষণা করেছিল। এই 1857 যে বিদ্রোহীরা ছিল, তারা চাইছিল যে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে আবার তাড়াতে হবে। সেই কারণে মুঘল সম্রাট একে সামনে রেখে, একে প্রজেকশন করে বিভিন্ন সময়ে বিভিন্ন যেমন মারাঠা, তারপরে নানা সাহেব, এদিকে তাতিয়া টোপি, ওদিকে ঝাঁসির রানী, এদিকে অযোধ্যা, সবাই একত্রিত হয়ে কাকে রাখা হবে সামনে, নাকি দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে সামনে রেখে কিন্তু বিদ্রোহ করেছিল। শেষ পর্যন্ত এর পরিণতি আমরা জানি, যে 1857 বিদ্রোহ কিন্তু পরাজিত হয়েছিল ওই ভারতীয়রা। বা তারপরে এই দ্বিতীয় বাহাদুর শাহর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, দ্বিতীয় বাহাদুর শাহকে। তখন হাডসন যে ছিলেন, হাডসন এই ব্রিটিশ একজন অফিসার, তিনি তার পুত্রকে কিন্তু তার নিজের চোখের সামনে কিন্তু গুলি করে হত্যা করেছিল, ঠিক আছে। দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের যে পুত্র বা উত্তরসূরি যেগুলো হবে, তাদের কিন্তু তার নিজের চোখের সামনে গুলি করে হত্যা করেছিল, এবং তাকে রেঙ্গুনে কিন্তু পাঠানো হয়েছিল নির্বাসনে। সেই নির্বাসনের জীবনেই কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যু হয়েছিল। এরকমভাবে মুঘল সাম্রাজ্যের সম্পূর্ণভাবে কিন্তু চিরতরে কিন্তু শেষ হয়ে গেল। এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব, দেখো আঞ্চলিক শক্তির উত্থান। এই আঞ্চলিক শক্তির উত্থানটা, এই আঞ্চলিক শক্তিটা কোন টাইমের কথা বলছে, এটা কিন্তু সেম ওই একই টাইম, কত 1707 থেকে 1857, ঠিক আছে। এই যে সময়কাল, মূলত এই সময়কালের মধ্যেই কথা বলা হচ্ছে, যে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের যখন মৃত্যু হচ্ছে, তখন ইমিডিয়েটলি আমরা দেখতে পাচ্ছি 3টে আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে। কি সেটা, বাংলা, অযোধ্যা আর হায়দ্রাবাদ। তো এই 3টে ইমিডিয়েটলি হচ্ছে। এই যে আঞ্চলিক শক্তিগুলো, মূলত এই আঞ্চলিক শক্তিগুলো কারা ছিল, এরা হচ্ছে মুঘল সাম্রাজ্যেরই একটা প্রদেশ ছিল, সুবা ছিল, প্রদেশগুলোকে মুঘলরা সুবা বলতো, ঠিক আছে। তারপরে সুবাগুলোকে কয়েকটা সরকারে বিভক্ত ছিল। তো এরকমভাবে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটগুলো। তো বিষয়টা দাঁড়াচ্ছে যে যেহেতু কেন্দ্রে দুর্বল শাসক, সবসময় মনে রাখতে হবে যে দুর্বল শাসক যখনই হবে, কেন্দ্রে যখনই দুর্বল হবে, তখনই আঞ্চলিক যারা থাকবে তারা লাফালাফি বেশি করবে। তো বিষয়টা দাঁড়াচ্ছে এখানে কি যে বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ, এই 3টে কিন্তু মুঘল যে প্রদেশ ছিল, এরা কিন্তু নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করে দিল। এর ম্যাপের মধ্যে যদি আমরা দেখি, তো কোথায় আছে দেখো, বাংলা এই যে জায়গাটাকে বাংলা ইন্ডিকেট করেছে। তারপর কি দেখো, অযোধ্যা এই জায়গাটাকে অযোধ্যা ইন্ডিকেট করেছে। আর কি আছে, হায়দ্রাবাদ এই জায়গাটাকে হায়দ্রাবাদ ইন্ডিকেট করেছে। এরকম 3খানা কিন্তু জায়গা কিন্তু হয়ে গেল কি, এরা এই প্রদেশগুলো নিজেদেরকে কিন্তু স্বাধীনতা ঘোষণা করলো গেল। আর এই মারাঠারা তো আগের থেকেই ছিল, এখানে মারাঠা আগের থেকেই ছিল। আর কি আছে, একদম উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে উত্তর পশ্চিমে
পাঞ্জাব, এখানে কিন্তু শিখ সাম্রাজ্য স্টার্ট হচ্ছে। তো এরকমভাবে তারপরে এই জায়গাটা আর একটা ছিল, এখানে ছিল হচ্ছে ওই টিপু সুলতান হায়দার আলীর নেতৃত্বে মহীশূর। ঠিক আছে, তো এরকমভাবে দেখো আঞ্চলিক অনেক কয়েকটা কিন্তু এখানে রাজ্য কিন্তু তৈরি হয়ে গেল, যারা নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করে দিচ্ছে। তো এই নিয়েই পরবর্তীতে আমরা দেখতে পাবো যে এই দুটো ধরে নাও এরকম দুটো জায়গা, এই দুটো, হ্যাঁ এরকম মানে দুজনের সবাই চাইবে কি, সব আঞ্চলিক শক্তিগুলো কি চাইবে, যে আমরা রাজ্য বড় করব। রাজ্য যখনই বড় করবে তখন কি হবে, এই যে ক্লাশ, দুজনের মধ্যে কি হবে, ক্লাশ সৃষ্টি হবে। তো এর রাজ্য বড় হলে এর দিকে যাবে, আর এর রাজ্য বড় হলে এদিকে আসবে, ফলে মারামারি। তো এই সুযোগটা কারা নিচ্ছিল, ব্রিটিশরা নিচ্ছিল। ব্রিটিশ বলতে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, ইংল্যান্ড, ফ্রান্স, তারপরে পর্তুগিজ, এরকমভাবে বিভিন্ন কোম্পানিরা নিচ্ছিল। কেন, তার কারণ তাদেরও ব্যবসার ক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে ফাইট ছিল। অর্থাৎ ফ্রান্সের সাথে ইংল্যান্ড বা পর্তুগিজ, এরা একই জিনিস একই জায়গা থেকে যদি ইংল্যান্ডের বাজারে নিয়ে বিক্রি করে তাহলে কি সমস্যা দাঁড়াবে, যে দামটা কম বেশি। তাই দোকানদার কি করবে, যে একই জিনিস আমি পাচ্ছি 5 জনের কাছে, অতএব তোমাদের মধ্যে যে কম দাম দিবে তার কাছ থেকে মাল নেবো, আর যে কম বেশি দাম দিবে তার কাছ থেকে নেবো না। তো সেই জিনিসটার পরবর্তীতেই কি করা হচ্ছে, এদের মধ্যে একটা কম্পিটিশন ছিল। তো সেই কম্পিটিশন কিভাবে দূর করা যায়, এই কারণে ব্রিটিশরা কি করেছিল, দেখেছিল যে প্রশাসনিক ক্ষমতাটা কিভাবে দখল করা যায়। এরই ফলশ্রুতিতে কিন্তু তারা এই বাংলাকে প্রথম বাংলায় পলাশির যুদ্ধের মাধ্যমে প্রশাসনিক ক্ষমতাটা দখল করেছে। আস্তে 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 ভারতের বেশিরভাগ জায়গায় কিন্তু তাদের আন্ডারেই কিন্তু চলে যাচ্ছে। তো এরকমভাবে আমরা দেখতে পেলাম কি আঞ্চলিক শক্তিগুলো আস্তে আস্তে উত্থান হচ্ছে। তো এর মধ্যে আমরা যেটা পড়বো, যে এই মূলত যে 3টে আঞ্চলিক দল ছিল, বাংলা, অযোধ্যা আর হচ্ছে হায়দ্রাবাদ, এই নিয়েই মূলত আমরা এখানে আলোচনা করব। এখানে প্রথমটা দেখো কি বলা হচ্ছে, যে বাংলা 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার কর্তৃক মুর্শিদ কুলি খাঁ বাংলার সুবাদার হিসেবে নিযুক্ত হচ্ছে, হয়ে বাংলায় স্বাধীন নবাবীর পত্তন হয়। ঠিক আছে, এরপর উদ্দিন খাঁ, সরফরাজ খাঁ, আলিবর্দী খাঁ এরা সিংহাসনে বসে পরপর পরপর বাংলার। সিরাজ উদ্দৌলার সময়কাল থেকে বাংলায় স্বাধীন নবাবের অধঃপতন ঘটে। স্বাধীন নবাবের, তাহলে যদি বলা হয় বাংলার স্বাধীন নবাব কি, এখানে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা যায়। অনেক জায়গায় আমরা দেখতে পাই যে ডাইরেক্ট সিরাজউদ্দৌলাকে দেওয়া হয়, কিন্তু আবার যেহেতু মীর কাসিম স্বাধীন চেতাই মানুষ ছিল, স্বাধীনতার জন্যই লড়াই করেছে, সেই কারণে মীর কাসিমকে কিন্তু বলা হয়। তো যাই হোক, তো এখানে আমরা মীর কাসিমই দেবো। যদি কোনো সময় পরীক্ষায় আসে যে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন, তাহলে সেটা হবে মীর কাসিম। তো চলে আসো, বাংলার শেষ নবাব ছিলেন হচ্ছে মুবারকউদ্দৌলা। ওখানে আমরা কি বললাম, যে স্বাধীন নবাব, শেষ স্বাধীন নবাব, কিন্তু মীর কাসিমের পরেও তো আরো সিংহাসনে বসেছিল। তো এরকমই শেষ যে নবাব ছিলেন, অর্থাৎ 1772 যে টাইমিংটা, সেই বাংলার শেষ নবাব ছিলেন হচ্ছে মুবারকউদ্দৌলা। এই 1772 খ্রিস্টাব্দে কি হচ্ছে, ওয়ারেন হেস্টিংস যে ছিল, এই দ্বৈত শাসনের অবসান ঘটাচ্ছে। আমরা কি জানি দ্বৈত শাসন কবে পেলাম, এই আগের স্লাইডে দেখেছি 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন লাভ করেছে। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ অনুযায়ী 1765-তে দ্বৈত শাসন ডায়ার্কি সিস্টেম স্টার্ট হচ্ছে। তো তারপরে এই দ্বৈত শাসনের অবসান করছে কে, ওয়ারেন হেস্টিংস, কবে, 1772 খ্রিস্টাব্দে। এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাংলায় কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু শাসনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রহণ করে নিচ্ছে। এর পরবর্তীতে দেখো নেক্সট অযোধ্যা। তো অযোধ্যার ক্ষেত্রে আমরা কি করব, যে অযোধ্যা 1722 খ্রিস্টাব্দে সাদাত খাঁ কি উপাধি দেওয়া হয়েছিল, বুরহান উল মুলক। তাহলে বুরহান উল মুলকটা কার উপাধি, এই সাদাত খাঁর উপাধি হচ্ছে বুরহান উল মুলক। তো অযোধ্যার সুবাদার নিযুক্ত হয়, হয়ে কার্যত স্বাধীন নবাবীর পত্তন করে। পত্তন মানে স্টার্টিং করা বা শুরু করা। তো সাদাত খাঁর পরবর্তী শাসক ছিলেন সফদরজং। এর শাসনকালে অযোধ্যা এবং লখনৌ একটা সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। এর পরবর্তী নবাব কে ছিলেন সুজাউদ্দৌলা। এই সুজাউদ্দৌলার সময় আমরা কি দেখি, বিখ্যাত ওই বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ যখন পরাজিত হচ্ছে, ফলে ইংরেজদের সাথে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেছে। অযোধ্যা যখন ব্রিটিশ সাম্রাজ্যের সাথে একত্রিত হয়েছিল, তখন অযোধ্যার নবাব ছিল হচ্ছে ওয়াজিদ আলী শাহ। তো এই সুজাউদ্দৌলা বক্সারের যুদ্ধে পরাজিত হলো, ইংরেজদের সাথে এলাহাবাদের সন্ধি করলো, করে কিছু জিনিসপত্র ইংরেজদেরকে দিয়ে দিতে বাধ্য হলো। এরকমভাবে নর্মালি চলছিল। তো পরবর্তীতে বলছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যখন মানে ওই 1857 যে বিদ্রোহটা হচ্ছে, তো সেই সময় অযোধ্যার নবাব কে ছিলেন, ছিলেন ওয়াজিদ আলী শাহ। তো এরকমভাবে 1857 পর কিন্তু একদমই সেটা শেষ হয়ে গেল। এরপরে যেটা আমরা দেখবো, যে হায়দ্রাবাদ। যে হায়দ্রাবাদের মধ্যে কি বলছে, নিজামুল মুলক আসফ ঝা। এই নিজামুল মুলক আসফ ঝা, দেখো এই নিজামুল মুলক আসফ ঝা। ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম, হায়দ্রাবাদের যে রাজা ছিল তাদেরকে কিন্তু নিজাম বলা হতো। নিজাম একটা কিন্তু উপাধি। ঠিক আছে, তো যাই হোক, নিজাম উল মুলক এর উপাধি, আসফ ঝার উপাধি কি ছিল, নিজামুল মুলক। আর তাকে আবার কি বলা হতো, চিনকুলিজ খা। ঠিক আছে, এর আসল নাম যদি বলা হয় কি, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। এই মীর কামার উদ্দিন খান সিদ্দিকীর 3খানা উপাধি, 1 নিজাম উল মুলক, 2 আসফ ঝা, 3 চিনকুলিজ খা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর কি 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের স্বাধীন নিজামে তিনি পতন করেন।
তাহলে কি হায়দ্রাবাদের স্বাধীন নিজামী পতন করেছে 24-এ, অযোধ্যা কত হচ্ছে 22-এ, ঠিক আছে, বাংলা কত হচ্ছে 17-তে। এই তিনটে কিন্তু মনে রাখবে। দেখা গেল পরীক্ষাতে আসলে ক্রোনোলজি যে কোনটা কোনটা আগে পরে মেলাও, তখন কিন্তু এইরকম ক্রোনোলজি কিন্তু মাথায় আগের থেকে সেট রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে কি পরবর্তী সময়ে হায়দ্রাবাদ দক্ষিণ ভারতের একটি অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত হয় বা আত্মপ্রকাশ করে 1758 খ্রিস্টাব্দে। ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি ঘোষণা করেছিল, আমরা জানি, লর্ড ওয়েলেসলি। তাই তো অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে আমাদের ভিডিও একটা বানানো আছে, আমাদের প্লেলিস্টে তুমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওটা চেক করে নেবে, ঠিক আছে। তো যাই হোক, এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল এই নিজাম আলী। আমরা কি জানি যে অধীনতামূলক মিত্রতা নীতি এর প্রবর্তক কে? এ হচ্ছে লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি কবে প্রবর্তন করা হয়? 1798 খ্রিস্টাব্দে। অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে গ্রহণ করে? হায়দ্রাবাদের নিজাম। এবার যদি বলা হয় যে হায়দ্রাবাদের যে নিজাম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল তার নাম কি, তাহলে সেটা হচ্ছে নিজাম আলী। এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। যে অধীনতামূলক মিত্রতা নীতি কে গ্রহণ করেছিলেন, তাহলে হবে নিজাম আলী। তো এই কারণে আমরা এখানে দেখলাম। তো যাই হোক, আমরা মোটামুটি অনেকটা আলোচনা করলাম হায়দ্রাবাদ। তো এরকমভাবে আমরা মোটামুটি পড়বো। তোমরা এইভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো, তোমরা দেখো, আশা করি তোমরা কিন্তু উপকার হবে। মোটামুটি প্রত্যেক দিন একটা যতটা সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করি ক্লাসগুলো, তো তোমরা এই ক্লাসগুলো করতে থাকো। তো এখানে দেখো, এখানে একটা ওয়েবসাইটের কথা আমি দিয়েছি, ওয়েবসাইট বা ব্লগ, এটা দ্য হিস্টোরি এক্সপ্লোরিং। কি বলছে? www.thehistoryexploring.blogspot.com। এই যে ওয়েবসাইটটা আছে, এখানে গিয়ে তোমরা কিন্তু বিভিন্ন মক টেস্ট, বিভিন্ন শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন, এই সমস্ত কিছুই কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে। মানে এটা একটা ডেটাবেস তৈরি করা হয়েছে ইতিহাসের, ঠিক আছে। এই ইতিহাসের ডেটাবেস থেকে তোমরা যাবতীয় তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবে, সমস্ত ধরনের। এর উপর আমাদের আরও কাজ চলছে, প্রতিনিয়ত আমরা কাজ করে চলেছি এর উপরে। এখানে শর্ট কোশ্চেন থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে বড় নোটস, কনসেপ্ট, সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকে। তো তোমরা কিন্তু এই যে এই ব্লগটা কিন্তু তোমরা ফলো করতে পারো, ওকে। তো এরকমভাবেই তোমরা সাথে থাকো, তাহলে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো আশা করি তোমরা ক্লাসটা দেখে উপকৃত হবে। তোমরা কমেন্ট সেকশনে লক্ষ্য রাখো, সেখান থেকে কিন্তু বিভিন্ন লিঙ্ক আছে, সেখানে মক টেস্টের লিঙ্ক, নোটসের লিঙ্ক, ঠিক আছে। তো ওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।